ওই সুন্দরী তলাটে নতুন নাকি? হায় হায়। প্রতি উত্তরে মেয়েটা ভ্রুকুচকে তাকায়। এমন রাগী মুড দিলে বুকে লাগে তো। এদিকে আসো। কেন এদিকে আসতে হবে? আসো, তারপরে না হয় দেখা যাবে। আসতে বলছি না আমি? আর কোনো কথা না বলে রাস্তার এই মাথা থেকে রাস্তা পার হয়ে এ মাথায় টঙের একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। কাজ তো সবারই আছে, তা এত রাতে এই রাস্তায় আগে তো কখনো দেখিনি। জি, আমি এখানে নতুন এসেছি। নতুন জিনিসের আমদানি। মালটা খুব সুন্দর আছে রে। কি বললেন বুঝতে পারলাম না, কথা ঠিকভাবে বলবেন। এই বেয়াদব ছেলে, কথাবার্তা ভালোভাবে বলতে হয়। এটা কেমন ধরনের কথা? তা কোথায় উঠছেন? আমি কথায় উঠছি, আপনাকে কেন বলতে হবে? আপনার সাহস আছে বলতে হবে। যেখানে আমার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে হিসু করে দেয়, সেখানে আপনি আমাকে ঝাড়ি মেরে কথা বলতেছেন। এখানে তো কিছুই দেখেননি। পিস করার অপরাধের ভয়াবহতা আপনাদের জানা নেই। দোস্ত, মায়াটা খুব ঘুরাইতেছে, একটু পাশে নিয়ে গিয়ে জোর ভেঙে দিই। আকাশ রবির দিকে চোখ বড় বড় করে তাকায়। রবি ভয় পেয়ে যায়, সে আর কোনো কথা না বলে চুপ হয়ে যায়। এইভাবে তাকানো কি আছে? আমি তো মজা করছিলাম। মনে হচ্ছে না একটু এক্সট্রা কথা হয়ে যাচ্ছে? এত রাতে মেয়েটা বিপদে পড়ছে, আমাদের হেল্প করার কর্তব্য। ওই হ্যালো, আপনাকে কে বলেছে আমি বিপদে পড়ছি? উল্টো আপনারাই তো আমার বিপদ। আমাকে এখানে আটকায় রাখছেন। আহা সুন্দরী, তোমার রাগ রাগ আমার হেব্বি লাগে। তোমাকে তো এখানে প্রেম করার জন্য আনা হয়নি। ধলাবতী, তুমি এলাকায় নতুন, এত রাতে ঘোরাফেরা করছো, ভাবলাম বিপদে পড়ছো নাকি দেখি। তা বুঝলাম। ধালাবতীকে? কেন তুমি? ওই হ্যালো, আমি কেন ধলাবতী হতে যাব? এত ফর্সা পুতুলের মতো ধবধবে মানুষ এই প্রথমে আমি দেখলাম। আচ্ছা, তুই মানুষ তো নাকি পরি? বন্ধু, আমারও তাই মনে হচ্ছে। ওই মনে হয় 1000 বছরের পুরনো কাইল্লার রাক্ষসী। আমি কোনো কাইল্লা রাক্ষসী না, কথা ঠিক করে বলেন। কথা তো ঠিকই আছে, আমরা ওই যে অনেক সিরিয়ালে দেখছি, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর খারাপ রাক্ষসীরা এরকম সুন্দর রূপ ধারণ করে। তাছাড়া রাত 11টার সময় এ রাস্তায় এমন অচেনা মেয়ে, নিশ্চয়ই আপনি কাইলা রাক্ষসী। আপনাদের কথায় আমার কিন্তু রাগ উঠতেছে। আর একটু রাগ ওঠা, আর একটু রাগ ওঠা, তাহলে আসল রূপ ধারণ করবে। সোনালিকা এবার আর নিজেকে সামলাতে না পেরে ঠাস করে রবির গালে একটা থাপ্পড় মেরে দেয়। এই ছেলে তোর সাহস হয় কিভাবে? দোস্ত, বলছিলাম না ওই কাল্লা রাক্ষসী, না হলে আমাদেরকে হাত তোলা সাহস পায়। গ্যাস লাইট? আরে আমি গ্যাস লাইট হতে যাব কেন? গ্যাস লাইটটা আমার কাছে দে। আমি পকেট থেকে গ্যাস লাইট বের করে আকাশের হাতে দিই। আমি গ্যাস লাইটার আগুন জ্বালিয়ে এক ঝাঁপ দিয়ে ওরে চেপে ধরছি, তারপরে লাইটের আগুন ওর হাতের আঙুলে লাগাতে লাগলাম। ওরে আল্লাহ রে, পুরে জ্বলে গেল রে। ছাড়েন ছাড়েন, মরে গেলাম। এবার আকাশের পেটে হাতের কনুই দিয়ে একটা জোরে আঘাত করে সোনালিকা। আকাশ একটু দূরে ছিটকে পড়ে। বন্ধুরে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তারপর তারা দুজন একটু সামনে এসে দাঁড়ায়। ওই লাইটের দিয়ে আমার হাত পুরায় কি করলেন? যাক, অবশেষে প্রমাণ পেলাম যে আপনি মানুষ। দেখতে এতই সুন্দর মায়াবী, কিন্তু গায়ে এত রাক্ষসের মতো জোর কোথা থেকে পাইলেন? তাই তো, আমার মনে হয় সত্যিই কাইল্লারা খুশি। না হয়তো এত জোরের কোথায় পাবে? আর একবার পরীক্ষা করা যাক। ওই চিকনা, এই হাত দেখছস? এক ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব। চুপচাপ এখান থেকে সর। তারপর তারা মেয়েটার এত রাগী ভাব দেখে রাস্তা থেকে সরে দাঁড়ায়। মেয়েটা অন্ধকারের মধ্যে মোবাইলের আলো দিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণের মধ্যে চোখের অন্তরালের বাইরে চলে যায়। দোস্ত, এটা মেয়ে না, কারেন্ট, যে আমাদেরকে বেটে গেল। দেখছি ব্যাপারটা। ও আপনারা এত সময় যাদের কথা বলতে দেখলেন তারা হলো ঢাকা কেরানীগঞ্জের সভাপতি আকাশ এবং সহ সভাপতি রবি। তারা তাদের নেতৃত্বে এই এরিয়াটা কন্ট্রোলে রাখে। বাকিটা গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। কিরে মা, আমাদের তো কালকে পাঠিয়ে দিলি, তোর আসতে এত রাত হলো। যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তখন কি করতাম বল? কালকে আসতি। আম্মু, দিনে জার্নি করাটা বিরক্ত লাগে, তাই রাত্রে জার্নি করি। আর যে মানুষটা সারাক্ষণ বিপদ আপদ ঝামেলা নিয়ে থাকে তাহার আবার বিপদ। এই যে তুই আর ওইদিকে তোর বাপ, তোদের সাথে জীবনেও কথাতে পারবো না গো, পারবোই না। তার বলতে এত রাতে আসলাম, বাইরে দাঁড় করিয়ে রাখবা নাকি? কে গো এত রাতে আসলো? কে আবার? তোমার গুণধর মেয়ে।
কাজে কাজ পায় না, সব সময় শুধু অকাজ করে বেড়ায়। আম্মু তুমি আবার শুরু করলে? আগেরবার তো গ্রামের সাইডে পোস্টিং ছিলাম, তাই 11টা 12টা এত রাত মনে হতো। আর এখন তো শহর, এখানে রাত 2টাও রাত না। আমি পৃথিবীতে আগে এসেছি, তুই না। না তুমি। আমি যা বলবো তাহলে সেটাই, এর বাইরে কোনো কথা চলবে না। তোরে পেটে আমি ধরেছি, তুই না। আমার উপরে কোনো কথা চলবে না। উত্তরে সোনালিকা ভ্রুকুচকে তাকায়। এই মাঝরাতে আবার কি শুরু করলে? তোমার কি ভেতরে দমদাম বলতে নাই? দেখছো বাবা? পাগল ছাগলের কথা বাদ দে, চল ভেতরে চল। হ্যাঁ, এখন তো আমি পাগল। আজ আমার কেউ নেই। 40টা বছর এই সংসারে খেটে গেলাম, মাথার ঘাম পায়ে ফেলে। আমার কষ্টটা কেউ বুঝলো না। আমি তো এই বাসার কাজের লোক, আমার কাজ শুধু কাজ করা। আমার কথার কেউ দাম দেবে না। আম্মু থামবা তুমি? কি থামবো? হ্যাঁ, কি থামবো? যেদিন মা হবে ওই দিন বুঝবি। এখন তো আমার কান্না কান্না মনে হয় না। যেদিন থাকবো না সেদিন ঠিকই এই চোখের পানি বুঝতে পারবি। এখন তো মূল্যায়ন দিবি না। এই মাঝরাতে আবার কি নিয়ে তার কথা পছন্দ হলো না? পাগলরে বিয়ে করে আমার জীবন শেষ। পাগল বলেই তোমার এই সংসার করে গেলাম। আর কেউ হলে করা তো দূরের কথা, মুখে ঝাঁটার বাড়ি মারতো। তারপর সোনালিকা বাসার মধ্যে প্রবেশ করলো, বাসার মেন গেটটা দিয়ে। সবাই মিলে উপরে চলে যায়। যাই হোক, এদের মতো প্রতিটা সংসারই কম বেশি এরকম আছে। কার কার মায়ের সাথে মিলে গেল পাঠকগণ, ওইটা কোনো ব্যাপার না, এগুলো হলো সাজের ডাক। প্রতিটা সংসারে কম বেশি এগুলো থাকে। যেদিন এগুলো থাকবে না সেদিন বুঝবেন সংসার থেকে সেই হাসি খুশি জিনিসটা আর নেই। এটাই প্রকৃত শান্তি। যাই হোক, অন্যদিকে সোনালিকা ফ্রেশ হয়ে খাবার খাইতে বসে। তামা, এখানে জয়েন করবি কবে? খাবার খেতে খেতে বললাম। সবে তো আসলাম বাবা, আপাতত 1 সপ্তাহ দমদম নেই, তারপর দেখা যাক। হ্যাঁ, কথাটা খারাপ বলিসনি। এখানে আসলে বাইরে একটু চলাফেরা করে দেখ পরিবেশটা কেমন। আসার সময় যেটুকু বুঝলাম, গ্রাম এরিয়ায় অতটা ঝামেলা না পড়লেও এখানে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। এখানে কেসের প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। তা ঠিক, গ্রামের মানুষ ঠিক এতটা অপরাধ করে না যতটা শহরের এরিয়ায় অপরাধ হয়। হ্যাঁ। খাওয়ার সময় এত কাজ কাজ কেন? চুপচাপ খাইতে দাও মেয়েটাকে। কথাটা সোনালিকা এবং শেখ চৌধুরী হেসে দেয়। অন্যদিকে কী রে মামা, এত রাত হলো, পোলাপাইন তো সব বাসায় চলে গেছে। এখনও এই টঙের দোকানে বসে কি করবি? কোন মসজিদ কি দোকান বন্ধ করে দিবে? খেয়াল করে দেখ, আমি আর তুই আছি। আমরা যতক্ষণ থাকবো দোকান বন্ধ করার সাহস পাবে না। তবে ফ্ল্যাটের দিকে চলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওর সাথে করে সিগারেট খাইতে খাইতে নিজেদের ফ্ল্যাটের দিকে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ বাদেই ভাইয়া ভাইয়া একটা ফুল নেন। হুট করে আকাশ যেন অপ্রস্তুত ছিল। সে কথাটা শুনে মাথাটা নিচের দিকে করে হাঁটু গেড়ে বসে, মুখে সিগারেট টানতে থাকে আর বলে, এত রাতে ফুল বিক্রি করা লাগে? সারাদিনে 2টো বিক্রি করেছি মাত্র। বাড়িতে মায়ের ওষুধ কেনার টাকা নেই। কোথায় থাকো তুমি? উত্তর পাশের বস্তিটাতে। ওখানে আমি না আর আমার একটা ছোট্ট বোন আছে। এই মেয়ে, তোমার বাবা কোথায়? আমার ঠিক মনে নেই ভাইয়া, তবে আমি যখন একদম ছোট্ট ছিলাম, 3 বছর মনে হয় বা এমন হবে, তখন আব্বাই মারে অনেক মারতো। আম্মা গার্মেন্টস থেকে আসতো আর আব্বাই টাকা চাইতো। আম্মা না দিলে অনেক মারতো। তারপরে আমার একটা বোন যখন হয়, তখন আমি 2 নাম্বার শ্রেণীতে পড়ি। তখন আম্মা আমারে ছাইয়া চলে যায়। আম্মা 3 মাস অসুস্থ হইয়া বাড়িতে পড়ে আছে, ঘরে খাবার নেই। ছোট বোন অনেক কাঁদে, তাই ফুল বিক্রি করতে আসি আমি। তবে ভাইয়া আজকে একটাও বিক্রি করতে পারিনি। বুঝতে পারলাম। এই নাও, এখানে 10,000 টাকা আছে। সোজা গিয়ে তোমার আম্মার হাতে দিবা আর বলবা কেউ একজন তার জন্য পাঠিয়েছে। তাকে সুস্থ হয়ে তার 2টা মেয়েকে মানুষের মতো মানুষ করতে বলবা। তার মেয়েরা যেন ফুল বিক্রি না করে, মনে থাকবে? আচ্ছা ভাইয়া। ধরো, এখন আমি তোমাকে নিয়ে বিক্রি করে দিলাম, অথবা তোমার শরীরের বিভিন্ন অংশ বিক্রি করে দিলাম। তোমাকে এই বিপদ থেকে বাঁচাবে কে? কিছু করতে পারবে তুমি? তুমি যত বিপদেই হোক, যত কষ্টেই হোক, এত রাত্রে আর বেরোবে না, মনে থাকবে? যদি একটা খারাপ মানুষের হাতে পড়তে কি হতো? যদিও আমরা খারাপই।
এমন আর হবে না। তুমি কি যেতে পারবা নাকি আগাই দিব? না ভাইয়া, আমি যেতে পারবো, সমস্যা হবে না। এই রিক্সা। রিক্সাটা কাছে আসতেই আরে আকাশ ভাই যে, আসসালামু আলাইকুম ভাই। আমি কি কোনো ভুল করেছি? প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর জীবনেও রাতের বেলা রিক্সা নিয়ে বেরোবো না। আরে রবি, এই ছেলেটারে চিনিস তুই? আরে উত্তরপাড়ার সিদ্দিকের ছেলে। কাছে আসো তুমি। ছেলেটা ভয়ে ভয়ে আমার কাছে আসলো। কিছু কথা বলি, শোনো মন দিয়ে। সিদ্দিক চাচা ভালো আছে? ভালো আছে ভাই, ভালো আছে। বুঝলাম। তুমি রাত্রে রিক্সা নিয়ে বেরোলে আমার কোনো সমস্যা নেই। এই যে বাচ্চাটা, তিনি উত্তরের বস্তিতে নিয়ে যাবি। তারপরে রিক্সাটা এক জায়গায় রেখে ওরে বাসার দরজার সামনে পর্যন্ত আগিয়ে দিয়ে আসবি। যদি কোনো রকম 1 ইঞ্চি ভুল হয়, হাতের রগ কেটে দেব। কি করব? হাতের রগ কেটে দিবেন ভাই, আমি কোনো ভুল করব না। যা ওরে নিয়ে। তারপরে রিক্সাওয়ালা মেয়েটাকে রিক্সায় নিয়ে নির্দিষ্ট গন্তব্যে রওনা দেয়। অন্যদিকে তুই জানিস না ঢাকা শহরের মানুষ কতটা মিথ্যাবাদী? টাকার জন্য এমন কি নাই যে তারা করতে পারে না। পা আছে, এমনভাবে পা বাঁধে মনে হয় প্রতিবন্ধী। তাই কথার মায়ায় পড়ে এতগুলো টাকা। এখন বর্তমান কত বাজে দেখছস? কেন, একটার একটু বেশি। সবারই তো জানের ভয় আছে, তাই না? এত রাতে একটা মানুষের খুব দরকার না পড়লে এগুলো করবে না। আমি ছোট বাচ্চার তো প্রশ্নই আসে না। বুঝতে পারছি, চল বাসা দিকে যাই। তারা গল্প করতে থাকে আর হাঁটতে থাকে। আচ্ছা, এত বড় ফ্ল্যাটে তুই একলা থাকিস, অথচ আঙ্কেল আন্টিরে গ্রামে রাখিস। ব্যাপারটা কেমন দেখায় না? দেখ, শুরু থেকে তোর আব্বু আম্মু রাজনীতির সাথে জড়িত, তারা এই ব্যাপারটা বোঝে, জানেন? কিন্তু আমার বাবা মায়ের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এই রাজনীতি কতটা খারাপ এবং ভয়ানক তুই অন্তত জানিস। তাই আমি কোনোভাবেই চাচ্ছি না এর মধ্যে আব্বা আম্মু আসুক। কথাটা খারাপ বলিসনি। আকাশের সাথে গল্প করতে করতে একটু আগাতেই আমি আমার বাড়িতে পৌঁছে যাই। আমি সোজা ওর কাছ থেকে বিদায় নিয়ে কলিং বেল বাজাতে সাজ্জাদ চাচার দরজা খুলে দেয়। আপনারা অবাক হচ্ছেন এত রাতে কিভাবে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয়। আসলে আমার ফেরার প্রতিটা রাতই এমন টাইমে, তাই তার বিষয়টা মুখস্থ আর কি। যাই হোক, আমি আমার মতো বাসায় ঢুকে পড়ি। ও তো বাসায় চলে গেল, তারপর আমি হাঁটতে থাকলাম। 5 মিনিট হাঁটার পরে আমি আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেলাম। এরপর আকাশ তার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এখানে একা থাকায় সে আর নিজে রান্না করে খায় না, সবসময় বাইরে খাবার খাওয়া হয়। পরের দিন কিরে, আমার ফুলটুসি কই? ভাই এই নেন। গ্লাসে ঢেলে দে, তারপর আমি ঢোক ঢোক করে গিলতে থাকলাম। এভাবে চলে গেল 10টা দিয়ে। ভাই খুব সমস্যা তো হয়ে গেছে। আমাদের যে থানার ওসি ছিল না, ওনার তো ট্রান্সফার হয়ে গেছে। এখন নাকি নতুন একজন আসতেছে। আই এম ডেঞ্জারাস ব্রোকেন, মায়ের ভোগ ব্রোকেন না। 10টা বান্ডিল ফেলে দে, ফুসফুস করে লাইনে চলে আসবে। টাকা দিয়ে যদি হতো তাহলে তো আমি নিজেই দেখে নিতাম। সমস্যা হচ্ছে ওসিটা মেয়ে আর খুব রাগী, আর যেদিন নাকি উনি নাকি টাকা পয়সা ঘুষ খায় না, খুব দেমাকি। তাই নাকি? এবার খেলাটা তো জমে যাবে। গান আইলা না নাইয়া, দামা আসমানেরও চাঁদ। ফুলটুসি গ্লাসে দে। বস, সমস্যা তো বড় বেঁধে গেল। ওই যে আমাদের যে কলেজ এবং এরিয়ায় ড্রাগ সাপ্লাই দিতাম না, ওইগুলো তো ওই যে সভাপতি আকাশ আটকে দিয়েছে। এর জন্য তো শান্তিতে কাজ করতে পারি না। ও নাকি আরো লোক লাগায় রাখছে। আমাদের এরিয়ায় নাকি এইসব আর করতে দিবে না। কথাটা শুনে ডেঞ্জারাস ব্রোকেন হাতে থাকা মদের গ্লাসটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে। কেরানীগঞ্জ ওর বাপের জায়গা নাকি? ওর কথা মতোই সব হবে। ওরে তো দেখবো রে, খুব খারাপভাবে দেখে নেব। আগে এই নতুন ওসিটাকে হ্যান্ডেল করি, পরে ওর ব্যাপারটা দেখতেছি। কথাটা খারাপ বলেননি। যেদিন থেকে ওসিটা জয়েন করবে ওই দিনই আমি আপনাকে খবর দিব। আপনি চিন্তা করবেন না ভাই, আমার লোক লাগানো আছে। আচ্ছা ঠিক আছে। অন্যদিকে কি এত সকালে ডাকলে? আবার পোলাপাইন রেডি করতে বললি? পোলাপাইন কত আনছিস? ওই তো হবে 1-150। দক্ষিণের যে কমিউনিটি সেন্টারের পাশে যে জায়গাটা আছে না, ওই জায়গায় রফিক শালা কন্ট্রাক্টর 10 তলা বিল্ডিং করতেছে। চল, কাজ আছে। এই ব্যাপার, ওই চল সবাই। তারপর লোকজন নিয়ে নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ বাদেই তারা ওখানে পৌঁছে যায়। গিয়ে দেখতে পারে একটা চেয়ারে বসে পান খাচ্ছে আর হিসাব মিলাচ্ছে রফিক।
আরে আকাশ ভাই, হুট করে আমার সাথে কে দেখা করতে আসছে? আপনার সাথে দেখা করে জীবনটাকে ধন্য মনে করতেছি ভাই। তা কি খাবেন? দেখেন এই কাজটা তো পেয়ে গেছি। বাব্বা ভালোই তো। তা কত টাকার প্রজেক্ট? আল্লাহ দিলে ভালোই। আমার আয়ত্তে যেটুকু পেয়েছি 10 তলা বিল্ডিংয়ের মধ্যে, তা বইয়ের 40 থেকে 50 হাজার কোটি টাকার প্রজেক্ট বলা যায়। কি বলেন রফির ভাই? 10 তলা একটা বিল্ডিং করতে তো প্রায় 1,20,30,000 কোটি টাকা লেগে যায়। কথাটা আপনি ঠিকই বলেছেন রবি ভাই, তবে সব পার্সেন্ট তো আমার না। আমার ভিতরে যতটুকু ওইটুকুই আর কি বলছি। কত টাকার মধ্যে কাজ করার প্ল্যান করছেন? দেখে শুনে কুমা, সিমেন্ট রড বালি ঠিকঠাক মতো কিনছেন তো? না ভাই, এসব করা যায় নাকি? ওরে আমার লজ্জাবতী চিটার রে, তোমার চিটারি দেখলে তো আমার লজ্জা লাগে। এভাবে সুনাম করবেন না ভাই, আমার লজ্জা লেগে যায় তো। তাই নাকি? তা ফটাফট বেশি না, আমাদের অংশের 5 কোটি রেখে দিয়েন। ক্যাশ দিবেন না ব্যাংক? এত টাকা তো আমার নিজেরই লাভ হবে না। কথা বললেই 1 কোটি করে বাড়বে, 6 কোটি। তুই যে পরিমাণ চিটার আর এমসি কোয়ালিটির লোক, তুই তো অর্ধেক টাকা চুরি করবি এর থেকে। দেখা যাচ্ছে 40 বছরের জায়গায় এই বিল্ডিংটা 10 বছরে ভেঙে যাবে। আমি চাইলেও তোকে আটকাতে পারলেও বাংলাদেশে আনাচে কানাচে তোর মতো লোক আছে, তাদের কে আটকাবে? আর রাষ্ট্রের বড় বড় জায়গায় থেকে যে বড় বড় চুরিগুলো করে সেগুলো কে আটকাবে? দোস্ত, এত কম টাকা কেন দাবি করলি? ভাই আল্লাহর রাস্তায় কোনো কথা বললেন না, আপনার হাত দুইটা ধরেছি। 6 কোটি আমি পাঠিয়ে দেব। কবে দিবি? আজ রাতে ব্যাংকে গিয়ে ট্রান্সফার করে দিব। তবে এত টাকা একেবারে করতে পারবো না, সন্দেহ করবে। অন্তত 1 মাস সময় লাগবে, একটু একটু করে করব। তবে এক ব্যাংকে অ্যাকাউন্ট করা যাবে না, অন্তত 10টা অ্যাকাউন্ট লাগবে। পরবর্তী 10টা অ্যাকাউন্ট থেকে আপনারা একটা অ্যাকাউন্টে করে নিন। এত হিটলারের বুদ্ধি কই রাখিস তুই? ভাই আপনাদেরই দোয়া। এইটুকু চিটারি না করতে পারলে আছে কি এই পজিশনে বসতে পারতাম? আপনারা জানেন না, ভালো লোকের ভাত নয়, তাই তো চিটার। চুপ কর শালা টাকলা। এই রবি, তোমরা আমার ব্যাংক অ্যাকাউন্ট মিলে 10টা অ্যাকাউন্টের নাম্বার লিখে দে। তারপর আমি অ্যাকাউন্টগুলোর নাম্বার ওর কাছে লিখে দিলাম। ওর কাছে রাত 10টার মধ্যে যেন অ্যাকাউন্টে টাকা পাই, না হলে হাতে কি দেখছিস? ওই দাসা দিয়ে তোর বিচি কেটে নেওয়া হবে। তারপর তারা সবাই ওখান থেকে তাদের পার্টি অফিসে চলে আসে। শোন, বাইরে যে পোলাপাইন আছে ওদের মাঝে 1 কোটি ভাগ করে দে। দোস্ত, মাথা পিছু 80-90 হাজার করে পাবো, এত টাকা দেওয়া ঠিক হবে? ভেতরে তো আমরা ডিল করেছি, ওরা দেখেনি কত কি কেমন হয়েছে। এত বড় একটা রাজনীতি করে এতটুকু মাথায় ঢোকে না? ওদের এভাবে টাকা পয়সা না দিলে হাতে থাকবে? অন্যরা টাকার লোভ দেখায় যদি, আর পোলাপাইন হাতে না থাকলে কিসের রাজনীতি আমাদেরকে ভয় পাবে? কথা অবশ্য খারাপ বলিসনি। তারপর এভাবে দেখতে দেখতে 2 দিন চলে যায়। এই 2 দিনে 1 কোটি টাকা তুলে তাদের লোকেদের মধ্যে সমানভাবে ভাগ বাটোয়ারা করে দেয়। এখন বুঝলাম কেন একজন রাজনীতির নেতার পিছনে একটা মানুষ কুত্তা হয়ে থাকতেও পছন্দ করে, কুত্তার মতো পিছনে পিছনে ঘুরে। যাই হোক, গল্পে ফেরা যাক। কিরে বান্ধবী, কেরানীগঞ্জ যাচ্ছিস আর আমারে খবর দিলি না? আরে হুট করে এখানে ট্রান্সফার হয়ে গেছে, কি করণীয় ছিল বলো? বুঝতে পারছি, দেখা তো করতেই পারিস। হ্যাঁ, তা তো অবশ্যই করা যায়। আমি তো এখন বাইরে আছি, জরা ব্রিজের সামনে যে মার্কেট আছে না, ওই জায়গায়। কি বলি তুই? আরে ওখান থেকে তো আমার বাসা 2 মিনিটের রাস্তা, তুই ওখানে দাঁড়া, আমি আসতেছি। তারপর আনিকার কোনো কথা না বলার সুযোগ দিয়ে কল কেটে দেয়। সোনালিকা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। এরই মাঝে সোনালিকা রে, কতদিন পরে দেখা, কেমন আছিস? বিয়ে করে তো জামাই পেয়ে ভুলেই গেলি। আরে ভুলি নাই, থর মতো কেন যে জব করলাম না, এই বাচ্চা জামাই সামলাতে গিয়ে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। কিন্তু তোর জীবনটা কত ভালো। জীবনটা কতটা রহস্যজনক, তাই না? আমি চাচ্ছি তোর মতো একটা নিরিবিলি জীবন, আর তুই চাচ্ছিস আমার মতোই ঝামেলা জীবন। হায় রে হায়। যাই হোক, কেমন আছিস? তখনই পাশ দিয়ে রবি আর আকাশ যাইতেছিল। বাইক চালাচ্ছিল রবি। হুট করেই রবি ব্রেক মারে। এই যাওরা, এইভাবে ব্রেক মারলি কেন? ডানে তাকিয়ে দেখ, ওই দিনের রাত্রের ওই মেয়েটা। আকাশ ডান দিকে তাকাতে রাস্তার বিপরীতে হাসি মুখে কথা বলতে থাকে। মেয়েটাকে দেখে খানিকের জন্য যেন জগৎ ছেড়ে অন্য জগতে চলে গেছে। সাদা 3 পিস,
তার উপরে সাদা কালারের স্কার্ফ দিয়ে হিজাব করা। ড্রেসটা অনেকটা ইউনিক টাইপের, দেখে বোঝা যাচ্ছে বাইরের দেশ থেকে অর্ডার দিয়ে আনা। আবার স্কার্ফের উপরে চশমা বজায় রাখা, হাতে কালো কালারের মেয়েদের ঘড়ি এবং পায়ে কালো কালারের হিল। আকাশ যেন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে কোন দিকে না তাকিয়ে রাস্তা পার হতে যায়, তখনই একটা অটো এসে ধুম করে আকাশের গায়ে মেরে দেয়। আকাশ খানিকটা ধূপ করে ছিটকে পড়ে। আকাশের বাম হাতটা অনেকটা কেটে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। কপাল এবং ঠোঁটটাও হালকা কেটে গেছে। সে যেন ব্যথা অনুভব করতে পারতেছে না। সে যে একটু আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে তার যেন সেদিকে খেয়ালই নেই। সে আবার উঠে দাঁড়ায় এবং পাশে থাকা রবি চিৎকার করে, আকাশকে ধরতে আসে। অবিশ্বাস্য ব্যাপার, রবি ধরার আগে আকাশ উঠে দাঁড়ায়। এত সব ঘটনায় সোনালিকা এবং তার বান্ধবী দৃষ্টিও এদিকে ঘুরে গেছে। তারাও তাড়াহুড়ো করে কাছে আসে কি হয়েছে দেখার জন্য। তখনই আকাশ নিজের মতো বিড়বিড় করে জোরে বলতে থাকে, হে অপুরুষী রূপময় সুন্দরী, সৃষ্টির সেরা সৃষ্টি কি তুমি? একটা মানুষ কি করে এতটা সুন্দর হতে পারে? কিভাবে হতে পারে? একটা মানুষ কিভাবে এতটা সুন্দর? হায়, তোমার ওই দৃষ্টি আমার দিকে যেন তীরের মতো লাগে। তুমি কি আসলে এতটা সুন্দর, নাকি আমি ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি? কথা বলতে বলতে আকাশ সোনালিকার মুখের একদিকে তার কাটা বাম হাত রেখে বলতে থাকে, না, তোমাকে তো স্পর্শ করা যায়, তার মানে তুমি সত্যি সত্যি তুমি মানুষ। তবে আমার বিশ্বাস করতে কষ্ট হয়, তুমি কি কোনো পরী বা জিন যে রূপ ধরে আছো? এতটা সুন্দর তুমি কি করে? ওই ছেলে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? ওর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যান সবাই। দোস্ত, তোর হাতটা অনেক কেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে। তুমি কেন এত সুন্দর? তোমাকে মনে হয় আজীবন দেখে যাই, আমার চোখের পলক পড়ে না। তুমি কেন কেন এতটাই সুন্দর? মানসিক পাগলটাকে কেউ ধরে নিয়ে যান। কি বলতেছে সে নিজেই জানে না। এই রূপময়, তোর রূপময়ের খেতায় আগুন, বালের বাল, তাড়াতাড়ি চল। রবি তার হাত চেপে ধরে কাটা জায়গায়। তারপরে জোর করে আকাশকে রবি তার বাইকে উঠায়। রবি বাইক চালিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। আকাশ অপলক দৃষ্টিতে সোনালিকার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে যাওয়ার পরে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে কিছু ওষুধ লিখে দেয়। অবশ্য তার হাতে 3টা সেলাই দেয়া লাগছে। অন্যদিকে, খিরে, তোর মুখে তো রক্ত লেগে আছে। কি বলবো বা করবো দেখলি তো সবাই। আজ আমরা সুন্দর না বলে আমার প্রপোজাল পাইও না। হ্যাঁ রূপময় সুন্দরী। কুটনি, এক লাথি মারবো, থামবি? তুমি কি সত্যি মানুষ নাকি পরী নাকি পুলিশ? আমি তোমার রূপে মুগ্ধকর। আনিকার বাচ্চা, তোর পাছায় আগুন। সরি আর বলবো না। রাস্তাঘাটে এইসব বলদগুলো কই থেকে আসে আল্লাহ জানে, তবে ছেলেটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে আগেও কোথাও যেন দেখেছি। আবার স্বপ্ন দেখিসনি তো? আরে না, আর কাজ পাইলাম না, খেয়ে দে। চল সামনের দিকে যাই, মুখ ধুতে হবে। তোর মুখে রক্তর দাগ লেগে আছে। আজ অনেকদিন পর দেখা, একটা ট্রিট দি তোরে। ঠিক আছে, ট্রিট তো আমার দেওয়ার কথা। চাকরি পাইলে সবাই বড়লোক হয়ে যায়। কলেজ লাইফে একজনকে ট্রিট দেওয়ার ভয়ে পালাতাম, খাবার খেয়ে টুক করে কেটে পড়তাম। কিন্তু এখন দেখ, ট্রিট দেওয়ার মতো সামর্থ্য সবারই আছে, কিন্তু আগের মতো সেই মজাটা নেই। হ্যাঁ রে, ঠিক বলছো, সময় পরিবর্তনশীল। ওই দিনগুলোরে খুব মিস করি। তারপরে তারা গল্প করতে করতে ফ্রেশ হয়ে একটা রেস্টুরেন্টে বসে কিছু খাবার খেয়ে আড্ডা দিতে থাকে। অনেকদিন পর এক বান্ধবী অন্য বান্ধবীকে পেয়েছে। ঘটনাটা যাদের সাথে ঘটে শুধু তারাই বুঝতে পারে। অন্যদিকে, কি রে, তোর মাথায় কি সত্যি কোনো সমস্যা হয়েছে? উত্তরে চুপ। চুপ করে আসিস কেন, বল। কি বলবো বল? ওরে দেখার পরে আমি সত্যি পাগল হয়ে গেছি। আমার মাথায় সমস্যা হয়ে গেছে। আমি কি করব? একটা মানুষ কিভাবে এতটা সুন্দর হতে পারে? বাবা, লাভ অ্যাট ফার্স্ট সাইট এটাকে হয়তো বলে। আজকে নিজের চোখে না দেখলে বুঝতামই না। জানি না রে, ওর মুখ আমার চোখের সামনে ভেসে আছে। ওরে আমার লাগবে, খুব করে লাগবে। এইটা কোনো ব্যাপার হলো? এতদিন পরে একটা মেয়েকে আমার বন্ধুর ভালো লাগছে। চিন্তা করিস না, যেভাবে হোক আমি দেখছি। খুব তাড়াতাড়ি ছেলে পেলে লাগায় দে খুঁজতে। আমার আজকের মধ্যেই ওকে চাই, চাই 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 মানে চাই। একটু ঠান্ডা হ। ওই মেয়ের কি কোনো পিক আছে? থাকলে ছেলেপেলের কাছে দিলেই ওরা খুঁজে দিত। আমাদের এরিয়া যেহেতু, পেতে আর কত সময় লাগবে? আমি এত সব কথা জানি না, আমি শুধু একটা কথাই জানি। বুঝতে পারছি তুই কী জিনিস। দোষ, তেমন অস্থির হইস না, তোর শরীর কিন্তু অনেকটা অসুস্থ। যেখানে ওকে দেখলাম
ওরা আশেপাশে সিসিটিভি ক্যামেরা কালেক্ট করতে বলো, তারপর খোঁজ লাগা। ভালো বুদ্ধি দিয়েছিস তুই। আচ্ছা, দেখতেছি। তারপরে কথা মতো রবি তার কাজগুলো করতে থাকে। সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তার নিজেদের লোকের কাছে দিয়ে খুঁজতে লাগিয়ে দেয়। দেখতে দেখতে 2টা দিন চলে যায়, কিন্তু এখনো ফলাফল শূন্য। কেউ কোথাও এই মেয়েটাকে খুঁজে পায়নি। নাম আমার আন্টার্কটিকা, তাই বলে আন্ডারপ্যান্ট মনে করে ভুল ভাবিস না। আমি কিন্তু আন্ডারওয়ার্ল্ডের কিং। ওই আকাশের সাহস হয় কিভাবে এখানে আমাদের চাঁদা আটকে দেওয়া? ওরে তো আমি আন্ডার প্যান্টের মধ্য দিয়ে রাখবো, যাতে একটু হিট হয়। বস, ও কিন্তু খুব ঝামেলা করছে। এমনিতেই আমাদের স্কুল কলেজে মাদক ব্যবসার অবস্থা একেবারে লাঠি তুলে দিচ্ছে। এখন আগের মতো ওপেনলি দিতে পারি না, চুরি করে পরে অল্প একটু ঢোকাতে পারি ঢাকার মধ্যে, তাও তো ধরা পড়ে যায় বেশিরভাগ। ওরে আটকান, না হয় কিন্তু আমরা এখানে থাকতে পারবো না। লোক আমারে খারাপ বললেও আমি কিন্তু বড় একটা নাম করা জাউরা। আমার সাথে শত্রুতা করে ভালো করে নেই। ওরে তো আমি রক্তবিহীন কিস দিব। এইটা আবার কি বস? এটাকে বলে রোমান্স, আমার স্পেশাল রোমান্স। ওর বাড়ির লোক কে কে আছে? ওর বাড়ির লোক দিয়ে কি করবেন? বড় কাউকে শিক্ষা দিতে গেলে কখনো সরাসরি তাকে ধরতে হয় না। প্রত্যেকটা মানুষই দুর্বল তার ফ্যামিলিতে। ফ্যামিলি ধরলে পই পই করে সোজা হয়ে যাবে রাস্তায়। ও আচ্ছা, এই জন্যই কখনো ওর পরিবারকে আমরা দেখি নাই বা শুনতে পাইনি যে ওর পরিবার আছে। আসলেই অনেক চালাক। চালাক যদি না হয় এত বড় একটা নামকরা গ্যাং চালাতে পারে? কথাটা একদম ঠিক কথা বলেছেন বস। ওর যেহেতু পরিবার নেই, তাহলে সোজাসুজি ওর উপর অ্যাটাক করতে হবে। আরে, ওর সাথে ওর চেলা রবি আগের কাজ করত। আস্তে আস্তে ওরে বন্ধুর জায়গা দিয়ে দিছি। ওই রবি জীবন থাকতে ওর উপর অ্যাটাক হতে দেবে না। আরও তো পোলাপাইন আছে, আর না বলি। তা তো বুঝলাম, ওরা তো আর জানবে না। হুট করে এমন এটাকে মরতে হবে যাতে সে সরে যাওয়ার জায়গা না পায়। তাহলে ভাই কালকে করি। কালকে ওদের একটা প্রোগ্রাম আছে, শুনছি মিছিল বের করবে ওখানেই। তোর আসলে মাথায় সমস্যা। মিছিলে এত মানুষ থাকবে, ওর মধ্যে কিছু করা যাবে না। যখন নিরিবিলি অফিস রুমে থাকবে তখন হুট করে। তখনও তো 8-9 জনের সাথে থাকে। পিছনে ফিরিয়ে দেখ আমার লোক কতজন হবে। তাও তো 50 কিংবা 70 জন হবে। তাহলে 8 জন আমাদের সামনে দাঁড়াতে পারবে। কালকেই হোক খেলা। আসলে আমি একটা নামকরা জাউরা। বস, আপনি নিজের সুনাম করলেন না বদনাম? যে লোক নিজের বদনাম শুনে নিজেই নিজেকে বদনাম করে আনন্দ পায়, তাহলে সেই লোক যাই বলে তাতেই তার সুনাম। আপনার থেকে অনেক কিছুই শেখার আছে। তা তো ঠিকই, এত বছর কি বাল শিখতে পারলি? বস, একটা সমস্যা হয়েছে। এত বড় মারামারি হবে, আগের ওসি থাকলে কিছু টাকা পয়সা দিয়ে সেটিং করতে পারতাম। কিন্তু কালকে তো যতটুকু আমার কাছে খবর আছে, ওই বলেছিলাম না ওই মহিলা ওসি জয়েন করবে। মাইয়া মানুষের কাজ রান্না বান্না করা, এইসব দেখলে তারা ভয় পাবে, কিছু করতে পারবে না। বাদ দে তো। তাহলে আমি এদেরকে নিয়ে সবকিছু প্ল্যানিং করে ফেলি। সবকিছু প্ল্যান করে আমাকে জানা, তারপর যেখানে যেখানে ভুল আছে আমি এগুলো ঠিক করে সাজিয়ে দিচ্ছি। তারপরে তাদের মতো তারা কাজ করতে থাকে। কিরে, মেয়েটার কি খুঁজে পাইছিস? না রে, অনেক খুঁজেছি, পাইনি তো। তোরা বাল একটা কাজেরও না। একটা মেয়ে কি হাওয়া হয়ে যাবে যে তারে খুঁজে পাবি না? আরে খুঁজছি তো, পেয়ে যাব, আর একটু সময় দে। আচ্ছা, কালকে মিছিলের কি করবি? আমার মন মেজাজ ভালো না, তোরা গিয়ে মিছিলটা করে আয়। তুই না গেলে তো হবে না, সবাই তো মিছিল দেখে না, দেখে যে মিছিলে কে কে আছে। আচ্ছা, পোলাপাইনদের সব রেডি রাখিস, বাকিটা দেখব নে। তারপরে রবি তার মতো সব কিছু গোছাতে থাকে মিছিলের জন্য। অন্যদিকে আকাশ এক চেয়ারে বসে উদাসীন হয়ে কি ভাবতে থাকে। এভাবে দেখতে দেখতে দিনটা কেটে যায়। পরের দিন সুন্দরভাবে মিছিলটা সবাই মিলে পরিপূর্ণ শেষ করে। মিছিলের সময় আশেপাশে অনেক পুলিশ ছিল যাতে কোনো বিশৃঙ্খলা না হতে পারে। মিছিল শেষ করে যে যার মতো চলে যায়। অন্যদিকে আকাশ, রবি এবং তাদের কিছু কাছের বড় নেতা কর্মীরা তাদের অফিসে বসে রেস্ট নিতে থাকে। তখনই কোথা থেকে কারা যেন এসে উড়াধুরা রুমটাকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
উপায়ান্তর না পেয়ে যে যার মতো এদিক ওদিক পালাতে থাকে। দোস্ত, আমাদের উপর আক্রমণ হয়েছে, তুই আমার সাথে আয়। আরে সবাইকে রেখে কোথায় যাব আমি? আমি আছি না, এই দিকটা আমি সামনে নেব। তোকে ওয়াশরুমে ঢোকার লক করে রাখি, তুই ভেন্টিলেটর দিয়ে উপরে উঠে বসে থাকবি। তোর কি মাথায় সমস্যা? আমি যদি এখান থেকে সরে যাই ওদের সাথে পারবে? ওরা সংখ্যায় কত দেখেছিস? কিছুক্ষণ আগে মিছিল শেষ হলো, সবাই এখনো বাসায় যায়নি। আমি সবাইকে ইনফর্ম করে দিচ্ছি, ওদের আসা পর্যন্ত তোকে লুকিয়ে থাকতে হবে। এই আকাশ কখনো কাউকে ভয় পায় না। আজকে অ্যান্টার্কটিকার একদিন কিংবা আমার একদিন। অনেক সুযোগ দিয়েছি, ড্রাগস দিয়ে পুরো কিশোর বাচ্চাদেরও ধ্বংস করে দিচ্ছে। অনেক ছাড় দিছি, আজকে আর ও বেঁচে থাকবে না। বাস্তবতা আলাদা, এখানে এভাবে গোলাগুলি হলে তোর গায়ে লেগে যেতে পারে, তুই একটু সেফ। আলবাবা মতিঝিল, সবাই ভালোবাসে আমাকে জাউরা বলে। আহো রোমান্টিক জাউরা। আমি না অনেক রোমান্টিক, বিশ্বাস করো সোনা পাখি। তবে রোমান্টিকতার পাতায় আজকে আকাশ সোনা তুমি বাঁচতে পারবে না। আজকে তোমার বন্দুকের নল দিয়ে ইষ্টু ইষ্টু ফুটো করে দেব। খুব বেশি ব্যথা পাবা না, অল্প ব্যথা দিব, হুশ করে মরে যাবে। জীবনে অনেক জ্বালাইছিস, এতদিন তোকে সুযোগ দিলেও আজকে তুই বেঁচে যেতে পারবি না, তোর চ্যাপ্টার এখানেই শেষ। সিংহ যখন কথা বলে পাশ থেকে কুত্তার বাচ্চাকেও ঘেউ ঘেউ করতে হয় না। এটা আইন পরিপন্থ। এর একমাত্র শান্তির পরিচয় সিল মেরে দেওয়া। ওহ বস, যত দেখি আপনার উপরে ততই ফিদা হই। শালারে এখনই মেরে দেই। দেখা যাবে কে কাকে আগে মারবে। আরে ও মন্দির পুত, গলাগলি না থামালে এত সময় তো ফুটিস হয়ে যাইতি। তোদের জন্য স্পেশালভাবে ১,৫০০ রাউন্ড আনা হয়েছে। এই দেখ, মাঝে একটা দাগ দিয়ে দিলাম। এই দাগের এই সাইডে আমাদের পিছনে তাকিয়ে দেখ কত। আর তোর দিকে মাত্র ৬ জন, ৩ জন তো আগেই কেল্লাফতে। আমি কিন্তু আমার আপন মানুষের মৃত্যুর হিসাব বাকি রাখি না, সব সমান সমান করে দেই। তাই বুঝি সোনা? আসো একটা উম্মা দিয়ে দিই। বন্দুকের নল দিয়ে দেবো নাকি ঠোঁট? তুমি নিঃশ্বাস নিতে পারলে তো দিতে পারবে। ওই শালা ভয় পায় না কেন? এত এত অ্যাটিটিউড কই থেকে পায়? একটু পর এদিক থেকে সেদিক হলে যার অস্তিত্ব থাকবে না, সে কিভাবে এতগুলার উপর করে কথা বলতে পারে? পৃথিবীতে দুইটা জিনিস মনে রাখবি, একটা জিনিস তুই আর একটা জিনিস তুই। মানে? রবি এবং সবাই মাথা নিচু করো। কথাটা বলতেই রবি এবং তার পাশে থাকা ৫ জন ফ্লোরে শুয়ে পড়ে। আকাশ পাশে তার পায়ের কাছে একটা সুইচ টিপে দিতে নিচের ফ্লোর ফাঁকা হয়ে নিচ থেকে বড় একটা মেশিন গান উঠে আসে। কোনো কথা না বলে মেশিন গান দিয়ে ঝরঝর করে গুলি করতে থাকে। সেকেন্ডের মধ্যে সবার বুক A4 থেকে চিরে O4 হয়ে যায়। এভাবে 2টা মিনিট চলে যায়। আকাশ বড় আর্টিলারি মেশিন গানটা রেখে আন্টার্কটিকার সামনে গিয়ে দাঁড়ায়। ইতিমধ্যে আন্টার্কটিকার প্রায় 2টা গুলি লেগেছে। এবার সংখ্যা কত? ভাই, আমাদের ভুল হয়েছে, মাফ করে দেন। আর কখনো এমন হবে না। একটু আগে না খুব ফটর ফটর করছিলে? আকাশ চুপচাপ আন্টার্কটিকার সামনে গিয়ে পায়ে ঠাস ঠাস করে আরো 2টা গুলি করে দেয়। ভাই আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এসব করব না। আমার আর মুখ দেখবেন না, আমি সবকিছু ছেড়ে ভালো হয়ে যাব। আমার জীবনটা ভিক্ষা দেন। এরিয়ার কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। এসব মানুষ কখনো ভালো হবার মতো না, এরা এমন মেন্টালিটির মানুষ না। সত্যি আমরা ভালো হয়ে যাব। আমাদের ছেড়ে দিন। তোদের আজকে থাম তুই। আজকের পরে যদি এ ঢাকা শহরে কখনো তোদের মাদক সাপ্লাই করতে দেখি, আজকে পাই গুলি করছি, কাল সরাসরি বুকে করব। মনে রাখিস, মাপ চাওয়ার মতো আর সুযোগটা পাবি না। তখনই ফোর্স চারদিক থেকে ঘিরে ফেলো। কথাটা শুনে পুলিশের টিম ফোর্স চারদিক থেকে সব ঘিরে ফেলে। শুনলাম এই শহরে বড় মাফিয়া হয়ে গেছিস তোরা। আমার জয়েনের প্রথম দিনই এইভাবে গোলাগুলি শুরু করলি? এই রে, তোরা করছিস কেন? তোরা করছিস কি? এতগুলো জীবন তোরা নিয়ে নিলি? তোরা কি নমরুদ নাকি? তোদের মায়া দয়া নেই? কিভাবে পারলি? এদেরও তো বাচ্চা আছে, মা আছে, সংসার আছে। তোদের হাড্ডি থেকে মাংস খুলে নিব আমি। দোস্ত, সেই মেয়ে। কথাটা যেন আকাশের কানেই যাচ্ছে না। অবলোক দৃষ্টিতে সোনালিকার দিকে তাকিয়ে আছে। কিছু সেকেন্ড বাদে যে চোখের পলক ফেলতে হয় সেটাও যেন সে ভুলে গেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে, ম্যাডাম, আমরা মারিনি। ম্যাডাম দেখেন আমার পায়ে কতগুলো গুলি করেছে,
অন্যায় ভেবে কিভাবে আমাদের সবাইকে মেরে দিল। এটাই কি আমাদের দেশ? এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছি? কোথায় আইন ব্যবস্থা, কোথায় প্রশাসন? আহারে, কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর তোরা কখনো সোজা হবি না। ম্যাম, এরাই আক্রমণ করতে আসছিল, আমি শুধু আত্মরক্ষা করেছি। হত্যা অপরাধী হত্যা, এর বাইরে কিছুই নেই। আত্মরক্ষা করতে গিয়ে এতগুলো মানুষ হয়ে যাবে। আপনারা পুলিশকে কল দিতেন। আমাদের কেন বাইরে থেকে কল দেওয়া শুনে আসতে হলো যে ম্যাডাম ভেতরে অনেক গুলাগুলি হচ্ছে? ম্যাডাম, বোঝার চেষ্টা করেন, বিষয়টা ভিন্ন। আরে এইটাই সেই ছেলেটা না? ওই দিন আমার সামনে অ্যাক্সিডেন্ট তুমি করেছিলে না? সে নির্লজ্জ বেয়াদবটা আজও কেমন ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব, দাঁত ভেঙে ফেলবো। প্রতি উত্তরে কোনো কথা না বলে আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার আর সোনালিকা সহ্য করতে না পেরে, এমনিতে তার মাথা গরম ছিল, গিয়ে ঠাস করে আকাশকে একটা থাপ্পড় মেরে দেয়। এই বেয়াদব কোথাকার, তোর বাড়িতে মা বোন নেই? কথা শেষ নাই হতে আকাশ তার হাতটা দিয়ে তার মুখে হাত দিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। এটা কি হলো? তুমি কি করে এতটা সুন্দর হতে পারো? হ্যাঁ প্রিয়সী, কি করে পারো তুমি এতটা মায়াবী হতে? কখনো কোনো মেয়ের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ জাগেনি, কিন্তু তুমি আমাকে কি বাঁধনে বাঁধিলে যে তোমার প্রাণে নাহি চোখ সরানো যায়। তোমার জন্য আজ কিঞ্চিত সময় কবি হতে ইচ্ছে করে। এতটা সুন্দর কেমন করে হে অপরূপসী রূপময় সুন্দরী বালিকা, দুর্দশা মায়াবী। আর কি বলে আমি তোমাকে সম্বোধন করব? কি বললে আমি আমার মন উজাড় করে তোমাকে সবটা বলতে পারবো? কি বললে, কি করে আমি আমার সব কথাগুলো তোমাকে শোনাতে পারবো? এই খুনি ছেলে, কথা ঠিক করে বলবি। তোর মতো কিশোর গ্যাংয়ের লিডাররা কখনো ভালো হতে পারে না। তোরা 1-2-তে মানুষ মারিস। ম্যাডাম, ও তো বেজন্মা, ওর জন্মের ঠিক নেই। পাড়ায় পাড়ায় টিপ মেরে ওরে জন্ম দিছে ওর মা, তাই মেয়েদের দেখলে এসব কথা বলে। কথাটা শুনে আকাশের যেন রক্ত মাথায় উঠে পড়ে। সে আর নিজের মধ্যে নিজেকে খুঁজে পায় না, এক হিংস্র বাঘে রূপান্তরিত হয়ে যায়। কোনো ছেলেই হয়তো তার সামনে তার মা বাবাকে নিয়ে এমন কথা বললে সহ্য করতে পারবে না। আকাশেও তার বেলায় একই রকম। আশেপাশে এতগুলো পুলিশ ফোর্স, তারপর আকাশ দৌড়ে গিয়ে ওর গলা টিপে ধরে, ধরে এসে ধরে ধরে দেওয়ালে চেপে ধরে। দেওয়ালে চাপতেই সাথে সাথে সব পুলিশ ফোর্স সবাই মিলে আকাশকে ছাড়ানোর চেষ্টা করে, তবে কিছুতেই কোনো কিছু হয় না। এভাবে 5টা মিনিট চলে যায়। এই 5 মিনিট সামনে থাকা ছেলেটা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তাও তার ডেড বডি ওভাবে চেপে ধরে আছে, আর হিংস্র বাঘের মতো গর্জন করতেছে আকাশ। হেই এই একটা সময় অবস্থা বেগতিক দেখে সোনালিকা আকাশের সামনে গিয়ে তার গলা চেপে ধরে এক ধাক্কা মারে। কিছুটা দূরে ছিটকে পড়ে আকাশ। তখনই আকাশ আবার ছুটে যাবে ওই মেয়েটাকে থাপ্পড় মারতে, হাত উপরে তোলে। এরপর যখন দেখে সোনালিকা হাতটা সে নামিয়ে ওই জায়গায় বসে পড়ে আর মা মা বলে চিৎকার করতে থাকে। মা, মা গো, ও মা। আকাশ, কথাটা বলে দৌড়ে গিয়ে রবি আকাশকে জড়িয়ে ধরে। সময় নষ্ট না করে সোনালিকা সবাইকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তারপর সবাইকে নিয়ে যখনই বাইরে বেরোবে তখনই সোনালিকার ফোনে কল আসে। হ্যালো, তুমি কি সোনালিকা বলতেছো? এই থানার ওসি বর্তমান। জি, আমি সোনালিকা বলতেছি। আমি এএসপি প্রকাশ চৌধুরী। আশা করি আমাকে চিনতে পারছো। ইয়েস স্যার। হ্যাঁ, আপনাকে কেন চিনব না? কোনো কি সমস্যা হয়েছে? আমি কি কোনো ভুল করেছি স্যার? দয়া করে আমাকে জানাবেন। তুমি কোন অর্ডারে NS/2 রোডে তুমি রেড করছো? তোমাকে কি উপর থেকে পারমিশন দেওয়া হয়েছে? আসলে স্যার, এখানে প্রচুর পরিমাণে গোলাগুলি হচ্ছিল। আশপাশ থেকে সাধারণ জনগণ বারবার ফোন দিয়ে থানায় বলতেছিল যেখানে নাকি এই অবস্থায়, তাই আমরা এখানে এসেছি বিষয়টা পর্যবেক্ষণ এবং দেখতে, যাতে বড় কোনো দুর্ঘটনা হয়। ছোট মানুষ, এত বোঝা ভালো না। গেটের বাইরে মিডিয়া অপেক্ষা করছে। অনেক কষ্টে তাদের আটকে রাখছে ভিতরে ঢোকা থেকে। বাইরে গিয়ে বলবেন 2টা গ্রুপের মধ্যে সামান্য গোলাগুলি হয়েছে। দেশে সামান্য কিছু মানুষের ক্ষয়ক্ষতি হাতে পায়ে রয়েছে। খুব দ্রুত তারা সুস্থ হয়ে যাবে। এত বড় মিথ্যা বলতে পারবো না স্যার আমি। এখানে আরো অনেক 60-70 জনের উপরে ডেট, কিভাবে কি বলবো? তোমার মাথায় ঘিলু আছে? এটা যদি বাইরে জানাজানি হয়, প্রশাসনের উপরে কি পরিমাণে চাপ আসবে। দেশের বদনাম হবে, আইন শৃঙ্খলা বাহিনীর বদনাম হবে। যা হয়ে গেছে তা হয়ে গেছে। যা বলছি, যে অর্ডার করা হয়েছে তাই কর। বেশি পাকনামো করা ভালো না। এক কথা যেন এদিক ওদিক না হয়। দিস ইজ মাই অর্ডার। কথাটা বলে এএসপি ফোন কেটে দেয়।
বাধ্য হয়ে ইচ্ছা থাকা না সত্ত্বেও সোনালিকা বাইরে গিয়ে যেমন বলছে মিডিয়ার কাছে ঠিক তেমনই ঘটনা উপস্থাপিত করছে সোনালিকা। তার বিবেক হাজারবার বাধা দিচ্ছিল, হাজারটা গিল্টি ফিল হচ্ছিল, তারপরও উপর থেকে অর্ডার, তার কিছু করার নেই। সে চুপচাপ জায়গাটা সিল করে দেয়, সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। সে তারপরে তার পুলিশ অফিসারদের লাশগুলো গোপনে সরিয়ে ফেলার পারমিশন দিয়ে চুপচাপ আকাশ এবং তার কিছু লোক এবং যাদের গ্রেফতার করছে সবাইকে পুলিশ ভ্যান গাড়িতে তুলে থানায় নিয়ে চলে যায়। এভাবে চলে যায় কিছুক্ষণ, দেখতে দেখতে ওই দিন রাত চলে যায়। পরের দিন এ কি কারা দেখছি মুই, আপনি এখানে? প্রতি উত্তরে নিশ্চুপ। কি হলো, কথা বলেন না কেন ভাই? নতুন ওসি আসার পরে কি আপনার পাওয়ার কাজে লাগেনি? এবার তো শুনছি একটা দুইটা না 50টার উপরে মার্ডার করছেন, গরম আন্ডা দিবে এবার। তুই আমারে চিনিস? ভালো করে চিনি। আমার সাথে এভাবে কথা বলার তোর ভিতর থেকে সাহস হচ্ছে? আরে ভাই রাগ করেন কেন, আমি তো মজা করছি। তাই বুঝি? তোদের ম্যাডাম কখন আসবে? কেন, তার ডিউটি টাইম 9টার দিকে। ও আচ্ছা। ভাই কিছু লাগলে বলবেন। ফোন আছে না, ফোন দে। এখন আবার ফোন দিয়ে কি করবি? কেন, বউ নিয়ে বাসর করব? তাহলে তোর কি মনে হয় এখন কি করতে পারি? ভাই এই যে ফোন নেন। আকাশ ফোনটা হাতে নিয়ে একটা নাম্বারে ডায়াল করে কল দেয়। কিছুক্ষণ কলটা বাজতে রিসিভ হয়। কে রে? আকাশ। গ্যাংস্টাররা আমার ফোনে কল করে, পাওয়া যায়? করে করে, হাতি গর্তে পড়লে না চাইতেও সব কিছু করতে হয়। তা হঠাৎ করে কি মনে করে? আমার একটা কাজ করে দিতে হবে। গতকাল আমার উপরে কিছু ছ্যাঁচড়া গ্যাংয়ের লোক আমার উপরে অ্যাটাক করে। যা ভাবছেন তাই হয়েছে ওদের সাথে। কতজন হবে? 60 জনের উপর। ওরে শালা, এতগুলো জীবন! আপনি ভালোই জানেন আকাশ এমনিতে কখনো কারোর ক্ষতি করে না। আমার হাতে আর কোনো উপায় ছিল না। কাল যদি এই কাজটা না করতাম আপনার সাথে আর কথা বলতে পারতাম না আজকে দাঁড়িয়ে। এখন ব্যাপারটা হচ্ছে এসপি বিষয়টা ধামাকা দিয়েছে। এখন এ ব্যাপারে নিউজে তদন্ত হতে পারে। নিউজ চ্যানেলগুলো আর ওই জায়গার বিষয়টা পরিপূর্ণভাবে হ্যান্ডেল করা আপনার দায়িত্ব। তা তো বুঝলাম, বিষয়টা একটু জটিল আসলে। বন্দরে যে মালগুলো আপনার আটকে আছে 2 দিনের মধ্যে সরানো হয়ে যাবে। আপনি নিজে করতেছেন না যাতে আপনার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষজন জানাজানি হয়ে যায়। তবে গোপনে যদি রাতের আধারে হুট করে কেউ করে দেয়। এই কথা তো অনেক দিন আগেই তোমাকে বলছি, কিন্তু তুমি আমার কথায় রাজি হওনি। আচ্ছা, আমি এই দিকটা সামনে নিচ্ছি। এসব আমার কাছে কোনো ব্যাপারই না। আমার সাথে 4-5 জন মতো হবে। এদেরকে 2 ঘন্টার মধ্যে সারানোর ব্যবস্থা করো। আর আমাকে আপাতত কিছুদিন এখানে রেখে দাও, কোনোভাবে যেন আমাকে অন্য জায়গায় ট্রান্সফার বা চালান করা না হয়। সবাইকে বের করে দিতে বলতেছো, অথচ তুমি নিজে ইচ্ছা করে জেলেই থাকবে। ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে? সবার আগে তো তুমি বেরোতে। আর কোনো কথা না, আমি যা বলছি তাই হবে। এর আগে পরে কোনো কথা নেই। যেটা তোমার ভালো লাগে আমি সবটা বলে দিচ্ছি কমিশনারকে। আচ্ছা। কথা বলা শেষ করে আমি হাবিলদারকে ফোনটা দিয়েছিলাম। হাবিলদারও তার কাজে সে চলে গেল। এদিকে না আমার কাজ আছে। এমন কি কাজ থাকতে পারে? ও আচ্ছা, মনে পড়েছে। হায় রে ভালোবাসা, কি খেলা দেখাইলি! যাকে সারা দেশ মিলে একদিন আটকে রাখতে পারিনি, সে মানুষটা আজকে নিজে থেকে হাজতবাসী হতে যাচ্ছে। এত কথা বলিস কেন তুই? এসব করা কি ঠিক হচ্ছে? আমরা তো চাইলেই জোর করে ওকে আমাদের হেফাজতে নিতে পারি। পৃথিবীতে আর যাই হোক, জোর করে কখনো মন, ভালোবাসা, মোহাম্মত হয় না। সেটাই তো দেখতেছি। গ্যাংস্টার আকাশও প্রেমে পড়লো শেষমেশ, তাও পুলিশের প্রেমে। তারপর এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ চলে যায়। হুট করে সাদা ধবধবে দুধের মতো চেহারা যুক্ত শরীরে পুলিশের ড্রেসে পরিহিত একটা মেয়ে চুপচাপ প্রবেশ করলো। আসসালামু আলাইকুম। স্যালুট ম্যাম। কালকের ফাইলগুলো ঠিক আছে? জি ম্যাম, আপনার ডেস্কে রাখা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তারপর আমি চুপচাপ আমার ডেস্কে গিয়ে বসলাম। টুপিটা টেবিলের উপরে রেখে কফিটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে ডানে ঘুরতেই দেখি কালকে ধরা আসামিগুলো আমার দিকে অপলক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। আমি খানিকটা অবাক হলাম। যেখানে পুলিশের আসামির সম্পর্ক লুকোচুরি ভয়, এখানে এরা ব্যতিক্রম। এতদিন তো গ্রামে যখন ট্রান্সফার ছিলাম এগুলো দেখেছি, এখন শহরে আসার পরে বিষয়টা ভিন্ন। আমি তাদের দিকে ভ্রু কুচকে তাকালাম। এই আপনারা সবাই হা করে এদিকে কি দেখেন? এই তোর ওই দিকে তাকাস কেন? চোখ তুলে নিব কুত্তার বাচ্চা সবগুলো। তোদের ভাবি লাগে? কথাটা শুনে সাথে থাকা সবাই ভয় পেয়ে যায় কিছুটা। চুপচাপ সবাই অন্যদিকে ঘুরে দাঁড়ায়।
এই ছেলে, আপনি কি বলছেন? মাথা ঠিক আছে? লাঠি দেখেছেন? মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না। আপনাদের মতো গুন্ডাগুলোকে যে কেন প্রশ্রয় দেয় উপর মহল, আল্লাহ পাক উনি ভালো জানেন। সোনা পাখি, এগুলো রাজনীতির খেলা। তোমার মতো গোলুমুলু বাবু কি এগুলো বোঝে? বোঝে না তো। তারা যদি আমাকে প্রশ্রয় না দেয়, তাদের কাজ কে করে দিবে? তাদের ভোটের ব্যবস্থা কে করে দিবে? তারা এমন পাওয়ারফুল হওয়ার পরেও তোমাদের মতো গুন্ডার সাহায্য লাগবে? এক মিনিট, কি সব নামে তুই আমারে ডাকিস? থাপড়াইয়া দাঁত ভেঙে দিব। একটা মাইরও মাটিতে পড়বে না, বেয়াদব কোথাকার। তোমার বকাগুলো এত মিষ্টি পুরুষ কেন? তোদের মতো গুন্ডারা যারা এক দুইটাতেই মানুষ মরে, তাদের মনে আবার এত সব রোমান্টিকতা আছে ভাবা ছিল না। আমার সাথে একদম উল্টাপাল্টা ব্যবহার করবি না। আমি কিন্তু তোর গায়ে হাত দিতে দুবার ভাববো না। গায়ে হাত দিয়ে দেখেন না, 1 মিনিটও চাকরি থাকবে না। কথাটা শুনে আমি রাগে রবির গালে একটা থাপ্পড় মারি। আমারে মারলি তুই? চুপ শালা, মারবে কাটবে এগুলো তো বউরাই করবে, জানিস না? যতই পাওয়ারফুল হোক, সবাই বউয়ের কাছে ভেজা বিড়াল। কিছুদিন আগে ফেসবুকে দেখলে না, ফ্রান্সের প্রেসিডেন্ট ও বউয়ের হাতে মায়ের খায়, আর আমি তো মাত্র গ্যাংস্টার। সোনা পাখি, তুমি আমাকে সকাল বিকাল মন ভরে থাপড়াবা। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, মনে ছিল না। এই কত বড় সাহস, আবার ভয়ে উঠে চলে গেছে। এই শালা হারামজাদা, মাইট চিনস? বান্টুস ফাটাইয়ে দিব। এভাবে বলে না, তুমি তাহলে মা ডাক শুনতে পারবা না। এদের কথাবার্তা শুনে সোনালিকার রাগ যেন মাথায় উঠে গেছে। রাগে কটকট করতেছে, দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল না করতে পেরে সে লকআপের কাছে গেছে। ঘুষি দেখছো? এক ঘুষিতে নাক ফাটায় দিব। এই সবাই চোখ বন্ধ করো তো। এই নাও, আমি মুখ আগেই দিছি, তুমি কারোর কথাই কান দিও না। মনের মতো থাপ দাও তো, ঘুষি মারো যাতে তোমার চিহ্নের দাগ নাকে লেগে থাকে। তুই শালা সাইকো নাকি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। কথাটা বলেই আমি লকআপের ভেতরে হাত দিয়ে যেই না বক্সিং দিতে গেছি, পোলাটা আমার হাতটা চেপে ধরছে। সোনালিকার হাত চেপে ধরে গুনে গুনে 5টা চুমু দেয় আকাশ। তারপর মা, এত নরম গোলুমোলু হাত মারার জন্য, মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য ব্যবহার হয় পাগলি। তবে মাঝে মাঝে তুমি চাইলে আমারে কেলাইতে পারো, তবে একটুখানি। তবে কাউকে বলা যাবে না, না হলে সবাই বলবে দেশের সর্বোচ্চ গ্যাংস্টার আকাশ চৌধুরী ফ্রান্সের প্রেসিডেন্টের মতো বউয়ের হাতে মাইর খায়। এই পোলা, তুই কি ভালো হইতি না? তোমাকে দেখার পরেই তো খারাপ হয়েছি। আমি কি করব? এইসব ঢঙের কথা বাদ দে, আমি কিন্তু পুলিশ ডাকবো। ডাকো পুলিশ, দেখি পুলিশ আমার কি করতে পারে। পুলিশ বাঁচাও আমাকে। আরে ধুর, আমি নিজেই তো পুলিশ। কথাটা শুনে সবাই হু হু করে হেসে দেয়। এই একটুও হাসবি না, দাঁত ভেঙে দিব। জীবনে অনেক তেরাকে আমি সোজা করেছি, কিন্তু তোমার মতো বেয়াদব একটাও দেখিনি। দেখনি তো কি হয়েছে জানেমান? এখন থেকে রেগুলার আমার এই মুখটা দেখবা। তোর মুখে ইঁদুর ছেড়ে দেব না, ধরো তেলা পোকা। তোমার যা ইচ্ছা করিও। সবার জন্য গ্যাংস্টার হলেও আমি তোমার জন্য ভিজা বিড়াল। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমার কিন্তু ধৈর্যের বাঁধ শক্ত হচ্ছে। লিমিট ক্রস করলে কিন্তু ভালো হবে না। লিমিট ক্রস করলে কিন্তু আরও অনেক ভালো হবে। ভালোবাসা বাড়বে, মোহাম্মত বাড়বে, বুকের মধ্যে পাকুম বাড়বে। এত কথা কই থেকে শিখছিস তুই? এত কথা ভালোবাসা থেকে শিখছি। তোর ভালোবাসার খেতায় আগুন। আমার জামাই আছে, আমি বিবাহিত। কথাটা শুনে আশেপাশের সবাই যেন কিছু সময়ের জন্য থমকে যায়, একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে। এর মাঝেই হুট করে যাকে ভালোবাসি তার ব্যাপারে খোঁজ নেব না, তা এ কি হয়? তোমার 10টা জামাই থাকলেও তুমি আমার সোনা পাখি। সত্যি আমি বিবাহিত। আরও 2টা করো না, তাতে আমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে তোমাকে ভালোবাসি, এখানে তো বিবাহ সম্পর্ক নেই। বুঝলাম না তো ব্যাপারটা। বুঝলাম তো আমি ব্যাপারটা, বলতেছি যে ম্যাডাম, এত সুন্দর করে মিথ্যা বললে সবাই বুঝে ফেলবে। একটু শক্ত করে বলো যাতে সবাই বিশ্বাস করে। যাকে ভালোবাসবো সে বিবাহিত কিনা এইটুকু অন্তত খবর কি আমি নিব না? তুই আমার ব্যাপারে খোঁজ খবরও নিয়ে নিয়েছিস? যথা আজ্ঞা মেরে পেয়ারকা বাচ্চার মা। তোর মুখে ঝামা ঘষে দেব শালা হারামখোর। কিছু আটকায় না তোর মুখ দিয়ে, যা আসে তাই বলিস। কি মধুর বকা দিলে গো, আমার বুকের মধ্যে লাড্ডু ফোটে। ও
ওরে আমি পাগল হয়ে যাব, কেউ আমাকে ধরো। ম্যাডাম কোনো সমস্যা হয়েছে কি? এদের লকাবে ঢুকে এমন মাইট দিব যেন আজীবন মনে থাকে। দিস ইজ মাই অর্ডার। ম্যাডাম আমি পারবো না, আপনি নিজে মারেন। আমি তোমাকে অর্ডার করছি না। এনাদের বাদে অন্য কাউকে বলেন মারতেছি। এনাদের মারলে বাইরে বেরোলে আমার টুনটুনি কেটে দিবে। আর না মারলে আমি তোমার চাকরি খেয়ে দিব। একটা চাকরি গেলে কষ্ট করলে আরও পাবো, কিন্তু টুনটুনি হারালে কোনোদিন আর পাবো না। ভবিষ্যতে আমার বউ আমাকে না পেয়ে পরকীয়া করবে। না ম্যাডাম, আপনার যা ইচ্ছা করেন, আমি আপনার এই অর্ডার মানতে পারবো না। হাবিলদারের বাচ্চা হাবিলদার। ও না। ফুল সোনা পাখি, তোমার সাদা পরীর মতো মুখে রাগলে রক্ত জমে গেলে তো খারাপ দেখা যায়। তুই তোর কথা কিন্তু লিমিটের মধ্যে বলবি। কথাটা বলে রাগে গজ গজ করতে করতে নিজের ডেস্কে ফিরে যায় সোনালিকা। তারপরে ওখানে 30 সেকেন্ড মতো ওয়েট করে সাইড রুমে চলে যায় রেস্ট করার জন্য। রুমে গিয়ে দরজা লক করে দেয়। আসলে সাইড রুম হচ্ছে প্রত্যেকটা থানায় আলাদাভাবে কিছু রুম করা থাকে পুলিশ অফিসারদের রেস্ট করার জন্য বা ঘুমানোর জন্য। সোনালিকা এদিকে কিছু করতে না পেরে রাগে আগুনের মতো ফুলতে থাকে। সে আর দেরি না করে সরাসরি পুলিশ কমিশনারকে কল দেয়। হ্যাঁ সোনালিকা বলো। চাচ্চু, ওই যে আমাদের এই এরিয়ায় আকাশ নামে একটা ছেলে আছে না, গুন্ডা টাইপের, ওরে কালকে ধরে আনছি। চোখের সামনে অনেকগুলো হত্যা করেছে। আমার সাথে এখন প্রচুর পরিমাণে বেয়াদবি করতেছে। ওর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে এমন মারবো, পা ভেঙে ফেলবো কিন্তু। দেখো তোমার ব্যাপারটা বুঝতে পারছি, তবে সব জায়গায় আমরা সব কিছু করতে পারি না। কিছু কিছু জায়গায় আমাদের নিয়ম রেস্ট্রিকশন থাকে, আইনেরও বাইরে আমাদের কিছু করার থাকে না। ওই জায়গায় ওর হাত উপর মহল থেকে মন্ত্রী মিনিস্টার থেকে বড় বড় পর্যায়ে এসপি স্যার পর্যন্ত ওকে ভয় পায়। ওর এত পাওয়ার, সে জায়গায় আমরা ওর কিছুই করতে পারবো না। আমার কাছে যতটুকু খবর আছে আজকের মধ্যে ওদের জামিনের পেপার নিয়ে যাবে থানায়, ওটা অ্যাপ্রুভ করে বের করে দিও। আর এসব ঝামেলায় আশেপাশে না থাকাই ভালো, ওইসব মানুষ ভালো হয় না, সাবধান। আচ্ছা ঠিক আছে বলে আমি ফোন রেখে দিলাম। কিন্তু আমার সারাটা শরীর দাও দাও করে জ্বলতেছে রাগে। আমার চাকরির জীবনে কখনো এমন পরিস্থিতিতে আর পড়তে হয়নি, কিন্তু আজকে আমাকে যে পরিস্থিতিতে নামতে হয়েছে, ন্যূনতম সম্মানটুকু আমার নেই এখানে। একটা রাস্তার গুন্ডার কথায় সকলে ওঠা বসা করতেছে, যে কিনা চোখের সামনে দিয়ে দুপুরে মানুষ মারে, আবার প্রশাসন সেটা প্রশ্রয় দিয়ে লুকিয়ে যায়। এদের মতো গ্যাংস্টারদের না থামানো গেলে আমাদের দেশটা কিভাবে চাঁদাবাজি মুক্ত হবে, কিভাবে দেশে আইন প্রতিষ্ঠা হবে, কিভাবে ন্যায্য বিচার হবে? এরা থাকলে তো কখনো ন্যায় বিচার সম্ভব না। কি যে একটা অবস্থা। এভাবে দেখতে দেখতে 5টা ঘন্টা চলে যায়। 5 ঘন্টা পর থানায় যৌথ নিয়মে কিছু লোক নিয়ে তাদের মধ্যে প্রবেশ করে, আর থানার বাইরে শত শত লোক মিছিলে আকাশের নামে স্লোগান দিতে থাকে। এরই মাঝে একজন উকিল কিছু পেপার বের করে। ম্যাডাম, এই যে ওনাদের জামিনের একেবারে উপরের কোর্ট থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে, খুব দ্রুত ওদের ছেড়ে দিন। আপনাদের মতো কিছু টাকাওয়ালা উকিল, টাকালোভী উকিল এবং টাকালোভী কিছু উপর পর্যায়ের লোক আছে, যার ফলে হাজার হাজার অন্যায় অপরাধ, খুন, গুম করেও এইভাবে অপরাধীগুলো ছাড়া পেয়ে যায়। দেখেন, আপনি কিন্তু আমার শ্বশুরের সুন্দর, ন্যায়পরায়ণ, সুযোগ্য ব্যক্তিকে আঘাত করতেছেন। আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করব। এই উকিল গলার নিচে করে কথা বল, এর ওনার কাছে মাপ চা ব্যবহারের জন্য। আচ্ছা ভাই, আপনার এক কথাতে আমি সব বলতে পারি। ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা না করলে ভাই আমাকে ক্ষমা করবে না। আপনার পা ধরলেও ধরতে রাজি আছি, আপনি আমাকে মাফ করবেন। আমি আপনার মতো আর ভাই আর স্নেহ পাবো না, প্লিজ মাফ করে দিন আমার ব্যবহারের জন্য। হয়েছে হয়েছে, মাফ করে দিয়েছি। হাবিলদার, লিস্ট ধরে সবাইকে ছেড়ে দাও। একে একে লিস্ট করে সবাইকে ছেড়ে দেয়। বাকি থেকে যায় আকাশ। আপনি বের হন না কেন? আমার জামিন হয় নাই তাই বের হইনি। আপনার মতলব কি বলেন তো? সবাইকে বের করলেন আর আপনি নিচে থেকে যাচ্ছেন। ম্যাডাম, ওনার ব্যাপারে কোর্ট থেকে রেস্ট্রিকশন আনছি, ওনাকে এখান থেকে কোথাও ট্রান্সফার করা যাবে না। ওনার জামিন আপাতত 2 মাস পরে মঞ্জুর করা হয়েছে। হোয়াট দ্য ফুচকা? টক দিয়ে ফুচকা কিন্তু অনেক মজা। প্রতি উত্তরে সোনালিকা আকাশের দিকে ভ্রুকুচকে তাকায়। এরপরে আকাশ রবির কানে কানে বাইরে সবাইকে কন্ট্রোলে রাখার সকল কিছু বলে দেয়, যেভাবে তার এখানে থাকা অবস্থায় বাইরে সবাইকে বুঝিয়ে বলতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সব কিছু বুঝিয়ে দেওয়ার পর
একে একে সবাই থানা থেকে বিদায় নেয়। আকাশের নামে স্লোগান দিতে দিতে সবাই আকাশের অফিসের দিকে যেতে থাকে। এইভাবে চলে যায় ঘন্টা দুয়েক। চুপচাপ সোনালিকা তার ডেস্কে বসে ভাবতে থাকে। কিছু সময় পর সোনালিকা উঠে লোকালের মধ্যে যায়। এত সময় আকাশ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিল। সোনালিকার আশা দেখে সে উঠে দাঁড়ায়। সোনালিকা আকাশের কলার চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে থাকে, এই তুই চাইলে চলে যেতে পারতি, আর কেউ বুঝুক বা না বুঝুক আমি এতটুকু বুঝছি তুই এখানে কেন থাকলি, তোর মতলবটা কি? সত্যি সত্যি উত্তর দিবি কিন্তু। মজা বলবো? হুম। এখানে থাকলে 12 ঘন্টা অন্তত মন ভরে তোমাকে দেখতে পারবো, আর বাইরে বেরোলে তোমাকে দেখার জন্য একবার এখানে একবার ওখানে ছুটে বেড়ানো লাগবে। মন ভরে দেখতে পারবো না তাই। তুই যা করছিস এই সকল আবেগ, ভালোবাসা না, বুঝছিস? আবেগ কেটে গেলে তোর সব ভুল ঠিক হয়ে যাবে। এসব বাদ দিয়ে ভালো পথে ফিরে। আজ পর্যন্ত এই আবেগটা কোনো মেয়ের প্রতি জাগেনি, তোমার প্রতি জাগিয়ে রাখি। দেখ তুই কিন্তু আমাকে অনেক খারাপ পরিস্থিতিতে ফেলতেছিস, আমাকে শান্তিময় থাকতে দে। আমি তো তোমার কোনো সমস্যা করিনি। তোর কাছে আশেপাশে থাকলে মনে হয় তোর গা থেকে হাজার মানুষের কান্নার শব্দ আসতেছে, হাজারটা মানুষের রক্ত লেগে আছে তোর শরীরে। তো অত্যন্ত জঘন্য একটা মানুষ তুই। তুমি যা কিছুই আমাকে বলবা আমি চুপচাপ তা মেনে নিব। তবে তোমার আমার ব্যাপারে জানা কিছুটা ভুল আছে। অবশ্যই আমি খারাপ, তাদের সাথে যারা দুর্নীতিগ্রস্ত সাধারণ মানুষের সব কিছু আত্মসাৎ করে। অবশ্যই আমি তাদের জন্য ভালো, যারা এতটুকু সাহায্যের অভাবে নিজের জীবনকে বিপর্যস্ত করে ফেলে। তোর এই কথার মানে বুঝলাম না। বোঝার দরকার নাই, লাগবে না। আমি হাত জোর করে মাফ চাই আল্লাহর কাছে, আমার পেছন ছেড়ে দে। কেন কেন? তোমাকে কি একবারও বলেছি যে আমাকে ভালোবাসতে হবে? তোমার ইচ্ছা হলে বাসবে, না হলে না বাসবে। আমি আমার মতো ভালোবেসে যাব। মনে রাখিও, ভালোবাসি বলে এত সব প্রশ্রয় করি। একটা মেয়েকে তোমার এই পর্যায় থেকে উঠিয়ে নিয়ে যাইতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এই জন্যই তোদের মতো মানুষরা ভালোবাসার যোগ্য না, অত্যন্ত জঘন্য দুর্গন্ধযোগ্য ডাস্টবিন তোরা। তোদের ঘৃণা করা যায় কিন্তু কখনো মাফ করা যায় না। তুমি যেমনটা মনে করো। এভাবে দেখতে দেখতে দিনের পর দিন চলতে থাকে। প্রতিদিন সোনালিকা থানায় আসে এবং তার ডেস্কে কাজ করতে বসে। আকাশ অপলক দৃষ্টিতে সোনালিকার দিকে তাকিয়ে থাকে। তার চোখের পলক যেন কিছুতেই পড়ে না। মাঝে মাঝে সোনালিকা এগুলো দেখে অস্বস্তি ফিল করলেও দেখেও না দেখার ভান করত, যেন সে কিছু দেখছে না। কিন্তু লুকিয়ে লুকিয়ে সব কিছুই ফলো করতো সে। আর অন্যদিকে আকাশ আপন মনে শুধু ওকে দেখেই যেত। এটাই হয়তো ভালোবাসা। হুট করে কারো মায়া আবদ্ধ হলে তাকে না পেলেও কাছ থেকে দেখে যাওয়ার যে শান্তি, সেটা পৃথিবীর আর কোনো ভালোবাসাই নেই। আসলে ভালোবাসা অনেক সুন্দর, কাছ থেকে হোক কিংবা দূর থেকে। এভাবে দেখতে দেখতে একটা মাস 13টা দিন চলে যায়। এতগুলো দিনে প্রতিদিনের রুটিন নেই একই রকম। তবে আকাশের এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি। সে এখানে সবসময় ভিআইপি সুবিধা পেত। তার যখন যা লাগতো সবই দেওয়া হতো। এভাবেই চলতে থাকে। আরও 3টা দিন চলে যায়। একদিন রাত্রে আকাশ সোনালিকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। রাত বাজে 3:12, ছুঁই ছুঁই কিংবা এর আশেপাশে। এডিটর এখান থেকে কোনো মিউজিক ব্যবহার করবা না, এটা ইসলামিক দৃশ্য দেখানো হবে। আকাশ হুট করে দেখতে পায় ডান দিকে মাটি, বাম দিকে মাটির নিচে মাটি, উপরেও মাটি দিয়ে চাপা দেওয়া ছোট্ট একটা ঘর এসে আবদ্ধ। অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সে যে চিৎকার দিবে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এরই মাঝে একটা খুব দীর্ঘ আলোর ঝলকানি দিয়ে তার চোখের দৃষ্টিতে। তখনই, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এগুলো কি? কেন আমি উত্তর দিব? দ্রুত উত্তর করো। কেউ একজন ছিল, আমি তার নাম শুনেছি, মনে করতে পারছি না। আমার দিন কি যেন? আমার কিছু মনে আসতেছে না। কথাটা বলার সাথে সাথে আকাশ বিকট একটা শব্দ শুনতে পায়। আর সেই আগ্নেয়গিরি লাভার থেকেও ভয়ানক আপনার মধ্যে ডুবে যেতে থাকে। তার যেন সারা শরীরের মাংস হাড্ডি সব গলে গলে পড়তে থাকে। বারবার চিৎকার করতে থাকে যাতে সে মারা যায়, কিন্তু শুধু কষ্টই পেতে থাকে। প্রতিবার একটু থেকে একটু বেশি, কিন্তু কম না। আজকে চিৎকার করে তোমার আর উপকার হবে না। প্রতি মসজিদে আজানে তোমাকে ডাকা হতো, তুমি কি শোনোনি? অন্যের প্রতি জুলুম করতে তোমার হাত পা কাঁপেনি? প্রতিনিয়ত অন্যায় করে গেছো, অন্যের হক মারতে।
বেহায়াপনা, যত ধরনের পাপ আছে তুমি করতে। তোমার কি স্মরণে আসেনি আল্লাহ ক্ষমতাশীল? যত অন্যায় করো না কেন তার কাছে মাপ চাও, সে মাফ করবে। মাফ করার জন্যই বসে আছেন তিনি। তিনি অত্যন্ত দয়াশীল। আজ যখন সময় শেষ, তোমার এই চিৎকার কোনো কাজে আসবে না। পৃথিবীর জীবনটা একটা সময় শেষ, কিন্তু এটা তো অনন্তকাল, যার কোনো শেষ নেই। অনন্তকাল কষ্টের থেকেও তীব্রতর কষ্ট ভোগ করার জন্য তুমি প্রস্তুতি নাও। আস্তে আস্তে সাউন্ডটা বিলীন হয়ে যায়। অন্যদিকে জোরে জোরে চিৎকার করে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু ততদিনে আরও সে রাজি মুখ ফিরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ বলে, আজ তোমরা আমার কথা শুনতেছো না, কালকে ওই বিচারের দিনে আমি তোমাদের ভুলে যাব। তুমি দিনে দুপুরে অন্যায় করবে, অন্যের সাথে জুলুম করবে, অন্যের হক মারবে, চাঁদাবাজি করবে, সুদ খাবে, দিনে দুপুরে নিজের শক্তির জাহির খাটিয়ে অন্যকে পৃথিবী থেকে বিদায় করবে। এই বিদায়টাই কি শেষ বিদায়? এরপর আর শুরু নেই? যে শুরুটা হবে ওই শুরুটা কিভাবে করবে? অবশ্যই আল্লাহ মাফ করেন, তিনি খুবই দয়াশীল। সময় ফুরানোর আগে আমাদের সবাইকে ফিরে আসতে হবে, না হয় বাস্তবতা তো দেখছেন। তখনই আল্লাহ গো! আকাশের ঘুম ভেঙে যায়। এমন জোরে চিৎকার করে পুরো থানা কেঁপে ওঠে। এত সময়ে ভোরের আজানও দিয়ে দিচ্ছে। তার চিৎকার শুনে সবাই দৌড়াদৌড়ি করে এখানে আসে। আর হাউমাউ করে কাঁদতেছে আকাশ। তার শরীর কাঁপা যেন কোনোটাই কমতেছে না। এডিটর, এবার মিউজিক দিতে পারো, এখন থেকে স্যাড মিউজিক দিলেই ভালো হবে। এভাবে দেখতে দেখতে সকালটা চলে যায়। এত সময় রবির কাছে খবরটা চলে গেছে। 10টা বাজতে বাজতে রবি তাদের উপর পর্যায়ে যারা আছে তাদের ধরে আকাশকে বের করে আনে। আকাশ চুপচাপ চলে আসে। আকাশ তার অফিসে এসে নিজের নিজস্ব ডেস্কে বসে থরথর করে কাঁপতে থাকে। ভাই, আপনি এভাবে কাঁপছেন কেন আর ঘামছেন কেন? এখানে বড় কোনো আলেম আছে? আমাদের বড় মসজিদেই তো আছে। আমাকে এখনই তার কাছে নিয়ে যাও। আচ্ছা। রবি আকাশের অবস্থা দেখে আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর আকাশের কাছ থেকে সমস্ত ঘটনাই শুনে বলতে থাকে, তোমার ধারণার বাইরে আল্লাহ কতটা ক্ষমাশীল। তিনি তোমাকে অনেক ভালোবাসে, হয়তো তার পথে তোমাকে ফিরিয়ে আনতে চাই। তাই তুমি স্বপ্নে দেখেছো, যা করছো তওবা করে তার পথে ফিরে এসো। আল্লাহর দরজা সবসময় খোলা সবার জন্য। আল্লাহ কখন কাউকে হেদায়েত দিয়ে দেয় তার কাছে আনতে তিনি ভালো জানেন। কথাগুলো শুনে আকাশ হুজুরের কাছ থেকে চলে আসে বাড়িতে। সে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইতে থাকে। আর এখন তার এক ওয়াক্ত খাইতে ভুলে যাচ্ছে, কিন্তু নামাজ পড়তে ভুলে যাচ্ছে না। এভাবে চলতে থাকে দিন। অন্যদিকে, কী ব্যাপার ম্যাম, আপনি 2 দিন অ্যাবসেন্ট, মাঝে মাঝে তো অনেক কিছু হয়ে গেছে। এসপি স্যার এসে তো ওই আকাশ নামক ছেলেটাকে ছেড়ে দিছে। যাক বাবা, আপদ বিদায় হয়েছে, শান্তিতে বাঁচা গেল। এভাবে দেখতে দেখতে 3টা মাস চলে যায়। এই 3 মাসে সোনালিকা আকাশকে খুব করে মিস করতে থাকে। প্রতিনিয়ত আকাশের দুষ্টুমিগুলো তার মনে পড়তে থাকে। এর আগে কেউ কখনো তার সাথে এমন দুষ্টুমি করেনি। এবার নিজ থেকেই সোনালিকা আকাশকে খুঁজতে থাকে, কিন্তু আকাশের আগের অফিস বন্ধ করে দেওয়া। কোথাও যেন শহরে তার কোনো অস্তিত্ব নেই। একদিন হুট করে টিভিতে বড় করে প্রেস মিটিং হয়। ব্রেকিং নিউজ, আন্তর্জাতিক বিখ্যাত গ্যাংস্টার আকাশ চৌধুরী, আজ থেকে তিনি নাকি সকল গ্যাংস্টার জগৎ থেকে সরে যাচ্ছে। তার সাথে আমরা সরাসরি লাইভে চলে যাচ্ছি, তিনি লাইভ করছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার উপর আক্ষেপ খুব নিয়ে আছেন, আবার অনেকেই আমাকে খুব ভালোবাসেন। আমি কখনো বলবো না আমি ভালো, আমি খুব করে খারাপ এবং জঘন্য একজন মানুষ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো হতে পারি। আমি আমার জীবনে আপনাদের সাথে নিজের ইচ্ছায় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো অন্যায় করি, পাপ করি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি হাত জোর করে আপনাদের কাছে মাপ চাচ্ছি, আমাকে আপনারা মাফ করে দিবেন। যদি আমি অসহায় মানুষের জন্য লড়ে যেতাম, একজনের উপকার করতে গিয়ে অন্যজনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ক্ষতি হতো, আবার নিজের জন্য অনেক ক্ষতি হয়েছে মানুষের, যা আমি উপলব্ধি করতে পেরেছি। আজ থেকে আমি সকল গ্যাংস্টার জগৎ থেকে সরে যাচ্ছি এবং গেলাম। এটাই আমার শেষ বিদায়। এবং আমার গ্যাংস্টার জগতে যারা শত্রু আছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। আমাকেও আপনারা যদি কোনো অন্যায় করে মাফ করে দিবেন। আমি জীবনটা আমি সাধারণভাবে চলতে চাই। আশা করি আপনারা কোনো সমস্যা করবেন না। এবং আমার আন্ডারে যারা ছিল সবাইকে আমি যার যার মতো বাকি জীবনের ব্যবস্থা করে দিছি। একটা কাজের ব্যবস্থা যার মাধ্যমে সুন্দরভাবে কাজ করে উপার্জন করে হালাল তাদের জীবন চালাতে পারে। আপনারা জানেন বা জানেন না,
ঢাকায় এসএফ নামে যে শাখাগুলো এতিমখানা চলতো 15টা, ওইগুলো আমি নিজে চালাতাম। যদিও এগুলো আমার নামে ছিল, আমি নিজ নিজ এতিমখানার নামে সম্পত্তি হস্তান্তর করে লিখিত করে দিছি। আজ থেকে জায়গাগুলোর মালিক আমি না, সাধারণ অসহায় এতিম বাচ্চাগুলো ওই জায়গাগুলোর মালিক। এবং আমার যা সম্পত্তি আছে তা আমি এদেশের অসহায় সাধারণ মানুষদের সব দিয়ে যেতে চাই। আমি আমার সম্পত্তিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিব। আশা করি তারা যত্নের সাথে সাধারণ মানুষের গরিব দুঃখীর মাঝে পৌঁছে দিবে। এবং আমার ভুলগুলো কি আপনারা মাফ করবেন। এখন যদি কেউ থেকে থাকেন যে আমার কাছে পাওনা পাবেন, দয়া করে আমার কাছে আসবেন, আমি তার পাওনা বুঝিয়ে দিব। ভয় পেয়ে মনে মনে রেখে কিন্তু আসবেন না, এমন করবেন না। আমি আপনার ভাই, আমি আপনার পাওনা দিয়ে দিতে চাই। আপনাদের হাত পা জড়িয়ে ধরি, আমি কি এই দুনিয়াতে ঋণমুক্ত করে দেন। মৃত্যুর পরে আমি আপনাদের দেনা দিতে পারবো না। কথাগুলো বলে আকাশ হাউমাউ করে কাঁদতে থাকে লাইভে। যতগুলো মানুষ লাইভ দেখতেছিল তাদের চোখের কোণাতে এক ফোঁটা অশ্রু যেন বয়ে যায়। এরই মাঝে আকাশ লাইভ শেষ করে দেয়। এখানে পরিসমাপ্তি ঘটে এক ভয়ানক গ্যাংস্টারের শুরুটা হিংস্রভাবে হলো, শেষটা চোখের পানি দিয়ে। এটাকেই বলে হেদায়েত। আল্লাহ যাকে হেদায়েত দান করে পৃথিবীর কোনো শক্তি সেটা আটকাতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত দিবে না, পৃথিবীর কোনো শক্তি তাকে সত্যের পথে আনতে পারবে না। তার কাছে কথাগুলো বিরক্তিকর মনে হবে, অথচ দিন শেষে তার মনে সকল ভিত্তিগুলো যদি খুলে যায়, সেই ভুলের জন্য অজরে কাঁদতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুক। অন্যদিকে লাইভ সোনালিকাও দেখতেছিল, তারও ভুল ধারণা আকাশের প্রতি কেটে যায়। এভাবে দেখতে দেখতে 2টা বছর চলে যায়। 2 বছর পর, কিরে মা, আমাদের কই নিয়ে যাচ্ছিস? কোথাও না তো, আমরা তো ঘুরতে যাচ্ছি সাজেক। হুট করে সাজেক কেন? আমাদের তো বলবি, একটা গোছানোর ব্যাপার আছে। আরে গোছানো বাদ দাও তো, চলো না। কতগুলো বছর চলে গেল, কোথাও যাওয়া হয় না। তোর বাবা তো অফিস ছিল, তাকে আবার জোর করে আনার কি ছিল? আরে সারা জীবন টাকা টাকা করলেই হলো? জীবনে সুখ শান্তি ঘোরার একটা ব্যাপার আছে না? সামনে গাড়ি থামাও, ওই একটা খাবারের হোটেল মনে হচ্ছে, ওখানে কিছু খেয়ে নেই। তারপরে তারা সামনে গাড়িটা পার্কিং করে নেমে সবাই হোটেলের মধ্যে চলে যায়। তারপরে হাত ধুয়ে কালা ভুনা আর সাদা ভাত অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে অর্ডার চলে আসে। একজন এসে খাবার দিয়ে যায়। খাবার খেয়ে বিল দিতে গিয়ে সোনালিকার যেন চক্ষু চড়ক গাছ। আকাশ, তুমি এখানে? জানো তোমাকে আমি কত খুঁজেছি। এ কি অবস্থা, তোমার চুল বড়, দাড়ি রেখেছো? চুল বড় রাখার জন্য যা বাবরি চুল আর দাড়ি তো একটা পুরুষের সৌন্দর্য। আর আপনি আমাকে কি জন্য খুঁজছেন? তোমাকে কি জন্য খুঁজছি বুঝছো না তুমি? আস্তাগফিরুল্লাহ, দয়া করে আমার সামনে থেকে সরে যান। আমি পরপুরুষ মেয়ের দিকে তাকাতে পারবো না। যে ছেলে আমাকে দেখার জন্য মাসের পর মাস জেলে পড়েছিল, আজকে সেই ছেলের বিরহে আমি পাগল। আর ওই ছেলে আমাকে সামনে দেখেও দেখতেছে না। দেখেন, আপনি যে ছেলেকে চিনতেন ওইটা আর বর্তমানে এটা সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, এখানে কি করো তুমি? সব কিছু ছেড়ে বাবা মাকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় চলে এসেছি, যেখানে আমাকে কেউ চেনে না। এই ছোট্ট হোটেলটা দিছি, সবাই এদিক দিয়ে যায়, মাঝে সাঝে খাই এখানে। আল্লাহর রহমতে ভালোই বেচাকেনা হয়। আমাদের রিজিকের ব্যবস্থা খুব ভালোই হয়। মা ঘরোয়াভাবে রান্না করে, আমি আর বাবার সাহায্য করি। আর একটা ছেলেকে রেখেছি, ও টুকিটাকি কাজ করে। ওর পরিবারও আমার মাধ্যমে আল্লাহ ডাল ভাতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তা এখানে রেস্টুরেন্ট না দিয়ে ভালো জায়গায় দিতে পারতে। দেখেন, এটা রেস্টুরেন্ট না, এটা হোটেল। বড়লোকদের খাবার যেখানে বিক্রি হয় সেটা রেস্টুরেন্ট বলে, আর গরিবদের খাবার যেখানে বিক্রি হয় হোটেল। আমার হোটেলটা সাধারণ অসহায় মানুষের জন্য। তোমার এই পরিবর্তন আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? আম্মু আব্বু বাইরের দিকে। আব্বু আম্মু আসো, আমি যে আকাশের কথা বলতাম না, এটাই সেই। দেখো তো, বোঝার উপায় নেই। যে ছেলেটা এত সময় হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, আজকে তার এই সাধারণ জীবনযাপন সত্যি ভাববার বিষয়। আর সবার দ্বারা এসব হয় না। আম্মা আম্মা আমার। দেখো বাবা, কি মনে করবে জানি না, আমি আর দেরি করতে পারবো না। এই 2টা বছর আমার মেয়ের আমি আর্তনাদ দেখছি। কোনো ছেলের জন্য আমার মেয়ের বিয়ের জন্য আমি তোমার কাছে প্রস্তাব রাখছি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? দেখেন, এসব ব্যাপারে আমি কিছু জানি না, আমার বাবা মা জানে। তারা হ্যাঁ বললে হ্যাঁ,
না বললে না, এর বাইরে কিছুই না। আর তাছাড়া আমি কোনো পুলিশ মেয়েকে বিয়ে করতে পারবো না। বর্তমান পুলিশের হাত ধরে সব থেকে বেশি অন্যায়। আরে পাগল, আমার যেদিন তোমার লাইভ দেখেছি তার পরের দিনই আমি চাকরি ছেড়ে দিয়েছি। যে পোশাক নিয়েছিলাম মানুষের উপকার করতে, তার বদলে উপর মহলের প্রভাবে শুধু মানুষের উপকারের সাক্ষী হতে হচ্ছিল। চাইলেও কিছু করতে পারছিলাম না, তাই রাগে ক্ষোভে ঘৃণায় ছেড়ে দিয়েছি। কথাটা শুনে আকাশ একটা মুচকি হাসি দেয়। এরই মাঝে আকাশের বাবা মা চলে আসে। সোনালিকার বাবা মা আকাশের বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। প্রথম দিকে বড়লোক জায়গা দেখে রাজি হচ্ছিল না তার মা বাবা, কিন্তু সোনালিকার জোড়াজুড়ি কান্নাকাটি এবং তাদের বাবা মায়ের অনুরোধ দেখে তারা রাজি হয়ে যায়। তারপর কিছুদিন এভাবে চলে যায়। কিছুদিন পর ছোট্ট করে ঘরোয়াভাবে তাদের বিয়ে হয়। বিয়ে শেষে মসজিদে খেজুর ছিটানো হয়। তাদের বিয়ে শেষ করে আজ তারা বাসর ঘরে। কি ব্যাপার হিরো সাহেব, তোমাকে আগের থেকে এখন অনেক হ্যান্ডসাম লাগে জানো। মাশাল্লাহ, তোমাকে পেয়ে আমি অনেক লাকি। অজু করা আছে? না, দাঁড়াও, অজু করে আসি, তারপরে আমি অজু করে আবার রুমে প্রবেশ করি। চলো দুজনে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের নতুন জীবনের উদ্দেশ্যে সাহায্য চাই। আমরা যেন একে অপরের মৃত্যু পর্যন্ত হাত ধরে বাঁচতে পারি। অনেক সুখে যেন আমাদের জীবনটা পার হয়। চলো আমরা আমাদের নতুন জীবনে পদার্পণ করি। তারপর আমি আর আকাশ ভালোই ভালোই নামাজ শেষ করে মোনাজাত করি। আমাদের নতুন জীবন যেন ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারি। তারপরে আমরা কিছুক্ষণ গল্প করি, একে অপরকে হাসাই। এরপরে আমরা মধুর মিলনে আবদ্ধ হই, যা শুধুমাত্র একটা স্বামী এবং স্ত্রীর জন্য প্রযোজ্য হালাল সুন্দর অনুভূতি, যা একজন স্বামী স্ত্রী বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আমি আমার বউকে নিয়ে অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের ভালোবাসায় নজর না লাগে কারোর। আমি দোয়া করি আপনাদের ভালোবাসায় বরকত হোক, কারণ নজর না লাগুক। আর কি, আজকের গল্পের লাস্টিংটা একটু ইউনিক করলাম, সত্য দিলাম। প্রতিটা গল্পের উদ্ভট বানানো কাহিনীর থেকে বাস্তব দিয়ে আজকে না হয় সাজিয়ে দিলাম। এমনই রে ভাই, আমাদের জীবন অতি সংক্ষিপ্ত, তাই আমরা যদি পরকালের দিকে নজর না রেখে দুনিয়াবি হয়ে যাই একদম, এটা আমাদের ভয়াবহ ধ্বংসের কারণ। আমাদের অবশ্যই আল্লাহর প্রতি সহনশীল হয়ে তার দেওয়া প্রতিটা দায়িত্ব পালন করা উচিত। তাহলে এমনিতেই আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। আমি জানি আজকের গল্পের লাস্টিং কিছু মানুষের পছন্দ হবে না, কেননা তারা বাস্তবতা সত্যকে বিশ্বাস করতে চায় না। এটা ঠিক ততদিন এগুলো বিশ্বাস করবে না যতদিন না এরা মারা যায়। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুক। একটা কথা আছে না, কিছু মানুষের অন্তর থাকতেও তারা তা দেখতে পায় না কালো। তো আজকে বিদায় নিয়ে ভালো থাকবেন, নিজেকে নেবেন, সৎ পথে থাকবেন, কখনো অন্যের ক্ষতি করবেন না, পারলে উপকার করবেন। দিন শেষে আপনি জিতে যাবেন। সমাপ্ত।